যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা তোমরা। একটু ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে জয়েন হইতে দেরি হয়ে গেল আমার। নেটের ডিস্টার্ব দিচ্ছে। ভাই আটকে যাচ্ছে, আটকে, হ্যাঁ দেখলাম একটু আটকে গেছিল মাঝে, এখন আবার ঠিক আছে। আবার আটকে যাচ্ছে। তাহসিন বলছে এই অধ্যায়ের আর কয়টা ক্লাস লাগবে? 6, 7, 8, 3টা ক্লাস লাগবে আজকে দিয়ে, আর 2টা। ওকে, তাহলে চলো শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স চ্যাপ্টারের 6 নম্বর ক্লাসটা করব। আজকে আমরা বিশেষ করে ট্রানজিস্টর নিয়ে আলোচনা শুরু করব। এই অধ্যায়ের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে ট্রানজিস্টর। তো আমরা যেমন আগে পড়ছি ডায়োড, এবার আমরা পড়ব ট্রায়োড বা ট্রানজিস্টর। এবং এই অধ্যায় থেকে বোর্ড কোশ্চেন আসলে বিশেষ করে ট্রানজিস্টরের উপর ভিত্তি করে কিন্তু বোর্ড কোশ্চেনগুলো আসে। এবং এই অধ্যায়ের সহজ সহজ বোর্ড কোশ্চেন আসে, মানে ছোট ছোট কোশ্চেন। এই বোর্ড কোশ্চেনগুলোর অ্যান্সার করতে গেলে গ আর ঘ মানে একটা লাইনে অ্যান্সার করা যায়, এই টাইপের কোশ্চেনগুলো এখান থেকে আসে। তো চলো আজকে আমরা ট্রানজিস্টর এই টপিকটা পড়বো এবং তার ম্যাথ প্রবলেমগুলো আমরা সলভ করব। তো এই জিনিসগুলো বইতে খুব এলোমেলোভাবে আছে, বোর্ড বইগুলোতে খুব এলোমেলোভাবে আছে। তো আমি লেকচারটা খুব সুন্দর করে গুছাই দিব, তুমি ওইভাবে যদি বুঝে রাখতে পারো, খাতায় তুলে রাখতে পারো, তাহলে মনে করো যে সহজে অ্যান্সারগুলো করতে পারবা, কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারবা। ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই। তো আমরা এর আগে পড়ছিলাম ডায়োড। এর আগে আমরা ডায়োড পড়ছিলাম। ডায়োড মানে দুইটা টার্মিনাল, ডায়োড ডাই। তাহলে ডায়োডের দুইটা টার্মিনাল, একটা হচ্ছে পি টার্মিনাল আর একটা হচ্ছে এন টার্মিনাল। একটা অর্ধপরিবাহীর চিপ বা পাত নিয়ে আমরা এর মাঝখানে ভাগ করে দুই পাশে দুইটা আলাদাভাবে ডোপিং করছিলাম। এক পাশে পি ডোপিং আর এক পাশে এন ডোপিং। তো এর দুইটা প্রান্ত ছিল, পি প্রান্ত আর এন প্রান্ত, দুটো টার্মিনাল ছিল। ঠিক আছে, ডায়োডের ক্ষেত্রে। আর ডায়োড এক ধরনেরই হয়। ডায়োড পি এন ডায়োড, এন পি ডায়োড হয় না, এক ধরনের হয় এবং সেটা পি এন জাংশন ডায়োড। এটা এক ধরনেরই হয়, এক ধরনের। এবং এই ডায়োডকে আমরা কি বলি? পি এন জাংশন ডায়োড, জাংশন ডায়োড। কিন্তু এইবার আমরা পড়বো হচ্ছে ট্রায়োড, মানে তিনটা টার্মিনাল থাকবে, বুঝলা? ট্রায়োড, ডাই থেকে 2, ট্রাই থেকে 3। তাহলে ট্রায়োড, এই ট্রায়োডের তিনটা টার্মিনাল থাকবে। তো এই ট্রায়োডকেই বলা হয় ট্রানজিস্টর। তাহলে এই ট্রায়োডকেই কি বলে? ট্রানজিস্টর। তাহলে তিনটা টার্মিনাল থাকবে। তাহলে তিনটা টার্মিনাল কিভাবে থাকতে পারে? তোমাকে আমি বললাম না, একটা অর্ধপরিবাহীকে তুমি ডোপিং করো যেন তিনটা প্রান্ত তৈরি হয়। তাহলে তুমি কি করবে? একটা অর্ধপরিবাহী চিপ নিবা, নেওয়ার পরে এইবার মাঝখানে এবার দুইবার ভাগ করবা। এই ভাগ করে এক অংশে পি টাইপের ডোপিং করবা, তারপরে আবার এন টাইপের ডোপিং করবা, তারপরে আবার পি টাইপের ডোপিং করবা। তাহলে তিনটা প্রান্ত হয়ে যাবে, পি প্রান্ত, পি প্রান্ত আর এন প্রান্ত। দেখো তিনটা টার্মিনাল হয়ে গেল। তাহলে এটা কিভাবে ডোপিং করলাম? পি এন পি ডোপিং। এবার কেউ যদি বলে ভাই আমি এই কাজটা করব না, তো কি করবা? যে ভাই আমি এরকম একটা অর্ধপরিবাহীর পাত নিব, অর্ধপরিবাহী চিপ নিব, নিয়ে মাঝখানে দুই অংশে ভাগ করার পরে আমি এইভাবে ডোপিং করব। এন, প্রথমে এন ডোপিং করব, তারপরে পি ডোপিং করব, তারপরে আবার লাস্ট প্রান্তে আবার এন ডোপিং করব। তাহলে সেই ক্ষেত্রে হবে এন পি এন। তাহলে এটা পি এন পি, এইটা এন পি এন। এবার অনেকে বলতে পারে ভাই আমি কি এইভাবে ডোপিং করতে পারি না? আমি তো আরও অনেক ধরনের বানাইতে পারি। তো কি? পি পি এন, এইভাবে ডোপিং করতে পারি না? হ্যাঁ পারো, কিন্তু এটা ট্রায়োড হবে না। কেন এটা ট্রায়োড হবে না? দেখো পি পি, তো পি পি মিলে তো একটা বড় পি,
তো এটা তো পিএন জাংশন ডায়োডই হয়ে গেল, ঠিক আছে, এটা তো পিএন জাংশন ডায়োডই হয়ে গেল, এটা কিন্তু ডায়োড হইল না, ট্রানজিস্টর হইল না। আবার কেউ যদি বলে ভাই আমি এই ধরেন এইভাবে ডোপিং করব, এভাবে ডোপিং করব পিএনএন, তাহলে এটা পি আর এই দুইটা এন মিলে একটা বড় এন, তাহলে এটা আসলে আলটিমেটলি পিএন জাংশন ডায়োডের মতো কাজ করবে, এটা ডায়োডের মতো কাজ করবে, এটাও ডায়োডের মতো কাজ করবে, এটা ট্রায়োড কিন্তু হবে না। তাহলে ট্রায়োড হইতে গেলে কি করতে হবে, দুই প্রান্তে একই ধরনের ডোপিং করতে হবে, মাঝখানে ভিন্ন ডোপিং করতে হবে। তাহলে আমি যদি দুই প্রান্তে পি ডোপিং করি, মাঝখানে এন ডোপিং, আর দুই প্রান্তে যদি এন ডোপিং করি তাহলে মাঝখানে পি ডোপিং, কথা বুঝছো? তাহলে দুই প্রান্তে আলাদা, দুই প্রান্তে একই ডোপিং করে মাঝখানে আলাদাভাবে ডোপিং করতে হবে। তাহলে এইবার তুমি নিজেই বলো তো, তাহলে ট্রায়োড কয় ধরনের হয়, তুমি নিজেই বলো। 4 ধরনের হয় না, তাহলে ট্রায়োড হয় 2 ধরনের, বা ট্রানজিস্টর হয় 2 ধরনের। আমরা ট্রায়োড আর বলবো না, আমরা এখন ট্রানজিস্টরই বলবো। তাহলে ট্রানজিস্টর হয় 2 ধরনের, এনপিএন ট্রানজিস্টর আর পিএনপি ট্রানজিস্টর, এই যে 2 ধরনের ট্রানজিস্টর, কি কথা বুঝলাম? তাহলে ট্রানজিস্টর হবে 2 ধরনের, ট্রানজিস্টর 2 ধরনের, ডায়োড 1 ধরনের পিএন জাংশন ডায়োড, কিন্তু ট্রানজিস্টর 2 ধরনের, পিএনপি পিএনপি ট্রানজিস্টর ট্রানজিস্টর আর একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর। ওকে, এইবার শোনো, ট্রানজিস্টরকে আমরা আরো দুটো ভাগে ভাগ করতে পারি, ট্রানজিস্টরকে আরো আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। তো কি কি, একটা হচ্ছে ফেট আর একটা হচ্ছে বিজেটি, একটা হচ্ছে বিজেটি। বিজেটি মিন্স বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তাহলে আমরা একটু লিখে দিই, বাইপোলার, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, দ্যাট ইজ বিজেটি। আর ফেট, এফ ই টি, ফেট কি, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এই 2 ধরনের ট্রানজিস্টর হয় মূলত, যে ট্রানজিস্টরকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, 2 ধরনের ট্রানজিস্টর হয়, একটা হচ্ছে বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর, আর একটা হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো এই যে ফেট, এই ফেট এইটা নিয়ে আমাদের কোনো আলোচনা নেই, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর নিয়ে আমাদের কোনো আলোচনা নেই, ঠিক আছে? তোমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়বা, বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি কেউ পড়ো কখনো ভবিষ্যতে, তাহলে তোমরা সেই ক্ষেত্রে দেখবা তোমাদের ইলেকট্রিক্যালের 1-2টা কোর্স থাকবে, সেইখানে তোমাদের ওই ফেট নিয়ে পড়ানো হবে, ফেট ট্রানজিস্টর, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এর একটা আলাদা কোর্সই থাকবে। তো ওইটা নিয়ে, এই ট্রানজিস্টর, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, ওইটা নিয়ে আমাদের ইন্টারের সিলেবাসে কোনো আলোচনা নেই, কিন্তু জাস্ট জেনে রাখো যে 2 ধরনের ট্রানজিস্টর হয়, একটা বিজেটি আর একটা হচ্ছে ফেট। এইবার আসো, আমাদের আলোচনা হচ্ছে বিজেটি নিয়ে। আমরা যেটা আলোচনা করি, আমাদের ইন্টারে যেটা আলোচনা করা শেখানো হয়, সেটা হচ্ছে বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এবার তোমার বুঝতে হবে, উপরে আমি এই যে দুটো আঁকছি না, এনপিএন পিএনপি ট্রানজিস্টর আঁকছি না, এই দুইটা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এই দুইটা হচ্ছে বিজেটি। এই যে ট্রানজিস্টর, এটা আমরা যেটা আঁকছি, এটা হচ্ছে বিজেটি ট্রানজিস্টর 2 ধরনের, এই একটা আর এই একটা, একটা হচ্ছে পিএনপি আর একটা হচ্ছে এনপিএন, ঠিক আছে? এবার এই যে বিজেটি কেন বলা হচ্ছে, বাইপোলার জাংশন ট্রানজিস্টর কেন বলা হচ্ছে? বাইপোলার মানে কি, বাই মানে দুটো পোল থাকবে, বাইপোলার বাইপোলার জাংশন ট্রানজিস্টর, তাহলে দুটো পোলের জাংশন তৈরি হবে। তাহলে দেখো তো এরকম দুইটা পোলের জাংশন আমি পাই কিনা, দেখো পিএনপি, তাহলে এই পিএন নিয়ে একটা জাংশন আর এই এনপি নিয়ে আর একটা জাংশন, আবার এই পিএন নিয়ে একটা জাংশন, এই এনপি নিয়ে একটা জাংশন আর পিএন নিয়ে আর একটা জাংশন, তাহলে কয়টা জাংশন? 2টা জাংশন, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তাহলে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, দেখো পিএন একটা জাংশন, এখানে জাংশন কয়টা? একটা জাংশন, একটা জাংশন, যে অনলি পিএন একটা জাংশন, কিন্তু এখানে জাংশন দুটো, পিএন এনপি। ভাই হ্যাঁ, ক্লাসে বলো। হুম হুম, তো নিশানকে বলো তাহলে টিকিট কাটতে। হুম হুম, বলো।
তাহলে কি বলতেছিলাম যে এর জাংশন একটা, সেটা হচ্ছে পিএন জাংশন, কিন্তু এর জাংশন দুটো, ঠিক আছে, পিএন জাংশন এনপি জাংশন, এর দুটো এনপি জাংশন পিএন জাংশন। এইবার শোনো, এই যে দুটো জাংশন, এই দুটো জাংশনকে একটাকে বলা হয়, এই যে দুটো জাংশন, এই দুটো জাংশনের মধ্যে একটাকে বলা হয় বেজ ইমিটার জাংশন, বেজ ইমিটার জাংশন, আর একটাকে বলা হয় বেজ কালেক্টর জাংশন, বেজ কালেক্টর জাংশন, বেজ ইমিটার জাংশন, বেজ কালেক্টর জাংশন। মাঝখানেরটাকে বলা হয় বেজ, বেজ মানে যে ধারণ করে, ভূমি। তো মাঝখানেরটা হচ্ছে বেজ, সে এই দুই প্রান্তের দুইটাকে ধরে রাখছে, ধারণ করে রাখছে, কমন হয়ে আছে। তাহলে মাঝখানেরটা বেজ, বেজ এইটা যদি ইমিটার হয় তাহলে ওই পাশেরটা কালেক্টর। তাহলে বেজ ইমিটার একটা জাংশন আর বেজ কালেক্টর একটা জাংশন। তাহলে কয়টা জাংশন? দুইটা জাংশন। তো আমরা এখন এই জাংশনগুলোকে আলাদা করে একটু বুঝতে চাই। কি ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি ট্রানজিস্টর সম্পর্কে একটা আইডিয়া পাইলাম যে ট্রানজিস্টরের ক্ষেত্রে মোটামুটি তিনটা প্রান্ত থাকবে, তিনটা টার্মিনাল থাকবে, তাহলে এইটাকে বলা হবে ট্রানজিস্টর। তাহলে এবার আসো, দেখো এই যে ট্রানজিস্টর, এই যে ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর দুই ধরনের ট্রানজিস্টর দেখলাম আমরা, একটা হচ্ছে পিএনপি আর একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর। তাহলে পিএনপি ট্রানজিস্টরের তিনটা টার্মিনাল, পিএনপি, পিএনপি। এবার শোনো, মাঝখানেরটা হচ্ছে বেজ, বেজ মানে ভূমি বাংলায় বললে। এইটা যদি বেজ হয় তাহলে আমি যদি এই পাশেরটাকে কালেক্টর বলি, এই পাশেরটা ইমিটার। কারণ কেউ যদি বলে না ভাই আমি এই পাশেরটাকে কালেক্টর বলবো, তাহলে ঠিক আছে এই পাশেরটা ইমিটার। তাহলে দেখো এটা বেজ, তাহলে এইটাকে আমরা বললাম কালেক্টর সি। তাহলে এই যে এই প্রান্তটা যেটা, সেটা হবে ইমিটার, এটা হবে ইমিটার। বাংলা নাম কি আমি বলে দিচ্ছি, সব কিছু লিখে দিচ্ছি। তাহলে কি হইলো, আমরা একটা সিলিকনের পাত নিয়ে, একটা অর্ধপরিবাহীর ক্রিস্টাল নিয়ে আমরা তিনটা ভাগ করে ফেলছি, তিনটা ভাগ করে ফেলছি। তাহলে মাঝখানের যেটা সেটা হচ্ছে বেজ, ভূমি, ঠিক আছে। তাহলে আমি যদি এই পাশের পি প্রান্তটাকে কালেক্টর বলি, মানে সংগ্রাহক, কালেক্টর, কালেক্টর মানে সংগ্রাহক। কেন সে সংগ্রাহক? কারণ সে চার্জ ক্যারিয়ার সংগ্রহ করে। আর এটা হচ্ছে ইমিটার, ইমিটার কেন এটা ইমিটার? ইমিটার মানে নিঃসরক, সে নিঃসরণ করে। কি নিঃসরণ করে? চার্জ ক্যারিয়ার নিঃসরণ করে। তাহলে নিঃসরক, নিঃসরক। তাহলে এই চার্জ ক্যারিয়ার নিঃসরণ করবে, বেজ হয়ে সেই চার্জ ক্যারিয়ারগুলো কালেক্টরে পৌঁছাবে। কালেক্টরের কাজ হচ্ছে চার্জ ক্যারিয়ারগুলোকে সংগ্রহ করে রাখা, এই কারণে তার নাম কালেক্টর। কি ক্লিয়ার? এই হচ্ছে ঘটনাটা। তাহলে ঠিক একইভাবে এই পাশে যদি লিখি এনপিএন ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর। তাহলে আমরা একটা সিলিকন পাত নিব, নিয়ে এটাকে ডোপিং করব, এনপিএন এভাবে ডোপিং করব। তাহলে মাঝখানেরটা বেজ, আর এই এনকে কালেক্টর বললে এই এন ইমিটার, আর এই এনকে কালেক্টর বললে ওই এনটা হবে ইমিটার। ঠিক আছে? তুমি কিন্তু কালেক্টরকে এই পাশে লিখতে পারো, ইমিটারকে এই পাশে লিখতে পারো, তোমার খুশি তোমার ইচ্ছা। ঠিক আছে? এটা তোমার মর্জি। তাহলে ঠিক একইভাবে এখানেও তাই, এটা হচ্ছে বেজ, এটা কালেক্টর, এটা ইমিটার। কিন্তু এখানে ইমিটার এন, বেজ পি, কালেক্টর এন। আর এইখানে বেজ হচ্ছে এন, ইমিটার হচ্ছে পি, পি টাইপের ডোপিং, আর কালেক্টর হচ্ছে পি টাইপের ডোপিং, কালেক্টর পি টাইপের ডোপিং। ওকে? তাহলে এই হচ্ছে আমাদের তিনটা টার্মিনাল। তাহলে বাংলা নামগুলো একটু লিখি নিচে। এটা হচ্ছে বেজ মানে ভূমি, বেজ মানে ভূমি, সে কমন, সে কালেক্টরের সাথেও কমন, দেখো কালেক্টরের সাথেও আছে, ইমিটারের সাথেও আছে। তারপর এটা হচ্ছে সংগ্রাহক, সংগ্রাহক, এটা হচ্ছে নিঃসরক। ঠিক আছে? এবার আসো আমরা চিত্র আঁকবো একটু। কিসের চিত্র? সিম্বল, রোধের সিম্বল। এরকম সার্কিটে রোধের এই সিম্বলটা আমরা ব্যবহার করি, তাই না? আচ্ছা, ডায়োডের
এই সিম্বল ব্যবহার করি, তাহলে ট্রানজিস্টরেরও তো কোনো একটা সিম্বল আছে, তাই না? তাহলে এবার ট্রানজিস্টরের সেই সিম্বলটা আমরা আঁকবো। তাহলে সবাই একটু দেখো ট্রানজিস্টর সিম্বল কিভাবে আঁকবা। ট্রানজিস্টর সিম্বল আঁকতে গেলে একটা গোল্লা দিবা, এখানেও তাই একটা গোল্লা দিবা। গোল্লা দেওয়ার পরে এই বৃত্তের একটা জ্যা আঁকবা, জ্যা আঁকলা। এবার জ্যা আঁকার পরে তিনটা টার্মিনাল বের করবা, তিনটা টার্মিনাল এরকম দুটো দাগ দিবা, ঠিক একইভাবে এখানেও তাই এরকম দুটো দাগ দিবা, হলো? এইবার তুমি তিনটা টার্মিনাল বের করবা, একটা টার্মিনাল, দুটো টার্মিনাল, তিনটা টার্মিনাল, একটা টার্মিনাল, দুটো টার্মিনাল, তিনটা টার্মিনাল, এই যে তিনটা টার্মিনাল বের করবা। একটা টার্মিনাল, দুটো টার্মিনাল, তিনটা টার্মিনাল, একটা টার্মিনাল, দুটো টার্মিনাল, তিনটা টার্মিনাল, এভাবে তিনটা টার্মিনাল বের করবা। তাহলে দেখো ভাই, এইটা হচ্ছে বেজ, এইটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে ইমিটার। এইটা আমার বেজ, এই যে মাঝখানে বেজ, এটা কালেক্টর প্রান্ত, এইটা হচ্ছে ইমিটার প্রান্ত। এবার কথা হচ্ছে কি, দুটো তো একই রকম হয়ে গেল, আমি চিনব কিভাবে কোনটা এনপিএন কোনটা পিএনপি? দেখো দুটোর সিম্বল, এটার সিম্বল যে এটার সিম্বল তাই একই রকম না এই পর্যন্ত। তো আমার তো সিম্বল থেকে বুঝতে হবে যে কোনটা পিএনপি ট্রানজিস্টর কোনটা এনপিএন ট্রানজিস্টর, এটা সিম্বল থেকে বুঝতে হবে। যদি আমি বুঝতে না পারি তাহলে আমরা হিসাব নিকাশ কেমনি করবো যে কোনটা পিএনপি কোনটা এনপিএন? ডায়োড এক ধরনের ডায়োড হয়, বাট ট্রানজিস্টর তো দুই ধরনের ডায়োড হয়। তাহলে সার্কিটে যখন হিসাব নিকাশ করবো তখন তো আমাদের বুঝতে হবে আগে ওটা কোন ধরনের ডায়োড, সেটা বুঝেই তো হিসাব নিকাশ করতে হবে। তাহলে দেখো এটার সিম্বল এখন পর্যন্ত একই। এইবার শোনো, খুব ভালো করে খেয়াল করবা, ট্রানজিস্টরের বেজ আর ইমিটার সেকশন ভালো করে খেয়াল করবা, বেজ এবং ইমিটার সেকশন। এই বেজ এবং ইমিটার সেকশনটা এইটা অ্যাক্টস লাইক এ ডায়োড, অর্থাৎ একটা ডায়োডের মতো আচরণ করবে এরা। কোনটা, কোন সেকশনটা? বেজ এবং ইমিটার সেকশনটা, এই পোলটা, ঠিক আছে? এই যে বাইপোলার জাংশন বললাম, তো বাইপোলের মধ্যে এই যে পোলটা বেজ এবং ইমিটার জাংশন পোল, এই পোলটা ডায়োডের মতো কাজ করবে, ডায়োডের মতো আচরণ করবে, ডায়োডের মতো আচরণ করবে, একেবারে ডায়োডের মতো আচরণ করবে। তাহলে বেজ ইমিটার সেকশনটা ডায়োডের মতো আচরণ করবে, এরকম একটা ডায়োডের মতো আচরণ করবে। তাহলে এইটা হবে আমাদের ইমিটার, আর এইটা হচ্ছে আমাদের বেজ ইমিটার। বেজ এটা কার জন্য? এটা ধরো যে এনপিএন এর জন্য, এটা হচ্ছে পিএনপি এর জন্য, পিএনপি এর জন্য এটা। আর যদি এনপিএন এর জন্য বলি তাহলে উল্টা, এনপিএন এর জন্য যদি বলি তাহলে উল্টা। তুমি নিজেই দেখতে পারবা কেন এরকম হলো, কেন এরকম হলো তুমি নিজেই দেখতে পারবা। এটা বেজ, এটা ইমিটার। দেখো খেয়াল করো, এনপিএন, তাহলে বেজ আর ইমিটার সেকশনটা, বেজ ইমিটার সেকশন এইটা ডায়োডের মতো আচরণ করবে। তাহলে পিএন জাংশন ডায়োড, পিএন জাংশন ডায়োড, এটা হচ্ছে পিএনপি এর জন্য। তাহলে পিএনপি এর জন্য এরা এই হিসাবে আচরণ করবে, এটা পি, এটা এন। দেখো এই যে পি হচ্ছে ইমিটার, এন হচ্ছে বেজ, পি হচ্ছে ইমিটার, এন হচ্ছে বেজ। দেখো তাহলে পিএন জাংশন ডায়োড, তো পিএন জাংশন ডায়োড হলে ডায়োডের সিম্বল এরকম, এই যে পি থেকে এনের দিকে তড়িৎ প্রবাহ। তাহলে পিএনপি এর জন্য এইটা হবে ইমিটার প্রান্ত, এইটা হবে বেজ প্রান্ত, তাহলে ডায়োডের মতো আচরণ করবে। এবার এনপিএন এর জন্য আসো, এবার এনপিএন, এইটা হচ্ছে এনপিএন, তাহলে এনপিএন এর জন্য এইটা ডায়োডের মতো আচরণ করবে। তাহলে ডায়োডের মতো আচরণ করলে পি থেকে এনের দিকে তড়িৎ প্রবাহ যাবে, তাহলে এই যে এইটা হবে, ঠিক আছে? পি থেকে এনের দিকে তড়িৎ প্রবাহ যাবে। তাহলে যখন এনপিএন ট্রানজিস্টর, এই যে পিএন নিয়ে ডায়োড এঁকে ফেলবা, এবার এনপি নিয়ে ডায়োড আঁকতে হবে। তাহলে এনপি এইটুকু নিয়ে যদি ডায়োড আঁকি তাহলে এটা হবে পি, এটা হবে এন। কি বুঝলা আমার কথা? বুঝছো? এটা হচ্ছে পি, এটা এন, আর এইখানে এইটা পি, এইটা এন। দেখো তুমি মিলাও, কি ক্লিয়ার? এইবার আসো, তোমার এটা আমি লিখে রাখলাম, এটা জাস্ট লেখার জন্য। তুমি এবার এখানে তাকাবা, এটা কি ট্রানজিস্টর রাখছো বলো, এটা কি ট্রানজিস্টর রাখছো? পিএনপি। দেখো কত সহজ, পিএনপি ট্রানজিস্টর। ওকে ডান, পিএনপি। তাহলে তোমার কি বলা হয়েছে যে কোন জায়গাটা ডায়োডের মতো কাজ করবে? ইমিটার এবং বেজ জাংশনটা ডায়োডের মতো কাজ করবে, ইমিটার বেজ জাংশন, ইবি জাংশনটা, ইবি ডায়োডের মতো কাজ করবে। আচ্ছা তাহলে ইবি যদি ডায়োডের মতো কাজ করে, এটা পি, এটা এন, তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাবে? তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাবে? পি থেকে এন এর দিকে নাকি এন থেকে পি এর দিকে? পি থেকে এন এর দিকে, পি থেকে এন এর দিকে তড়িৎ প্রবাহ যাবে। এই হচ্ছে তড়িৎ প্রবাহের চিহ্ন, পি থেকে এন এর দিকে। তাহলে তড়িৎ প্রবাহের চিহ্ন অনুযায়ী এই যে ডায়োডের তড়িৎ প্রবাহের দিকের চিহ্ন, তাহলে এই চিহ্নটা যদি দেখি তীর চিহ্ন অন্তর্মুখী, তীর চিহ্নটা অন্তর্মুখী,
তাহলে সেটা পিএনপি ট্রানজিস্টর। এবার আসো এখানে এটা এটা এনপিএন ট্রানজিস্টর। তাহলে বেজ এবং ইমিটার সেকশনটা ডায়োডের মতো কাজ করবে, বেজ ইমিটার সেকশনটা ডায়োডের মতো কাজ করবে। তাহলে ডায়োডের মতো কাজ করলে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? তড়িৎ প্রবাহ পি থেকে এন এর দিকে হবে। তাহলে পি থেকে এন এর দিকে তড়িৎ প্রবাহ, এই যে তড়িৎ প্রবাহ সিম্বল। তাহলে তড়িৎ প্রবাহের সিম্বলটা যদি দেখি বেজ এবং ইমিটার সেকশনের তীর চিহ্নটা যদি দেখি বহির্মুখী, তাহলে সেটা এনপিএন। আর যদি দেখি অন্তর্মুখী, ভেতরে ঢুকতেছে, তাহলে সেটা পিএনপি। বুঝলা? দেখো এটা পি, এটা এন। তাহলে ডায়োড আঁকলে আমরা এভাবে আঁকবো না, পি থেকে এন এর দিকে ডায়োড আঁকলে এভাবে আঁকবো, এই যে তীর চিহ্ন এইভাবে যাবে। তাহলে এই তীর চিহ্ন দেখে আমরা বুঝে যাবো এটা এনপিএন ট্রানজিস্টর, এই তীর চিহ্ন অন্তর্মুখী দেখে বুঝে যাবো এটা পিএনপি ট্রানজিস্টর। কথা কি বুঝছো যে কিভাবে আমরা ট্রানজিস্টরটা চিনবো? ট্রানজিস্টর চেনার উপায়টা বোঝা গেছে। তাহলে বেজ ইমিটার সেকশনটা কি হিসাবে কাজ করবে? ডায়োড হিসাবে কাজ করবে। বেজ ইমিটার সেকশন ডায়োডের মতো কাজ করবে। ওকে, এইবার আসো আরেকটা জিনিস, সেটা হচ্ছে কালেক্টর কি কাজ করে আর সংগ্রাহক নিঃসারক ইমিটার কি কাজ করে। তাহলে সংগ্রাহক এ হচ্ছে কালেক্টর, কালেক্টর চার্জ ক্যারিয়ারকে সংগ্রহ করে, চার্জ ক্যারিয়ারকে সংগ্রহ করে। ওকে, দেখবো কিভাবে সংগ্রহ করে। আর নিঃসারক, নিঃসারক বা ইমিটার, ইএমআইটিটিআর, ইমিটার, ইমিটার কি করে? চার্জ ক্যারিয়ার নিঃসরণ করে, চার্জ ক্যারিয়ার নিঃসরণ করে, ইমিট করে। তাহলে ইমিটার থেকে চার্জ ক্যারিয়ার বের হয়ে আসে, সেই চার্জ ক্যারিয়ারকে কালেক্টর সংগ্রহ করে। ঠিক আছে, ইমিটার থেকে চলে আসে, ইমিটার নিঃসরণ করে দেয়, কালেক্টর সেইগুলোকে ধরে সংগ্রহ করে। আর ইমিটার থেকে কালেক্টরে পৌঁছায় কোন রাস্তা দিয়ে? বেজের মধ্য দিয়ে। সহজ হিসাব দেখো, এই যে এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে কালেক্টর। তাহলে ইমিটার থেকে চার্জ ক্যারিয়ার ফ্রি ইলেকট্রন দৌড় দিয়ে কালেক্টরের দিকে যাবে, তো কোন পথে যাবে? বেজের উপর দিয়ে যাবে। ঠিক আছে, কার উপর দিয়ে যাবে? বেজের উপর দিয়ে যাবে। আর একটা কথা মাথায় রাখবা, কালেক্টর এবং ইমিটারের তুলনায় বেজকে ডোপিং করা হয় খুবই সামান্য। কালেক্টর অ্যান্ড ইমিটারের তুলনায় ইমিটারের তুলনায় বেজের ডোপিংটা খুবই সামান্য, বেজের ডোপিং অতি সামান্য। অর্থাৎ আমি কালেক্টরকে যদি 100% ডোপিং করি, মানে কথার কথা, সেই তুলনায় তার পার্সেন্টেজের তুলনায় কালেক্টরকে আর ইমিটারকে যে পরিমাণ ডোপিং করা হয়েছে তার পার্সেন্টেজের তুলনায় বেসকে ডোপিং করা হবে খুবই সামান্য, ধর 5%, 2%, 4% এরকম ডোপিং করা হবে। এবার প্রশ্ন হচ্ছে কেন এরকম ডোপিং করা হবে? বেসকে কেন আমরা এরকম হালকাভাবে ডোপিং করব? লাইটলি ডোপিং। বেস হচ্ছে লাইটলি ডোপিং, বেস লাইটলি ডোপড থাকবে। ঠিক আছে, লাইটলি ডোপিং হয়, তো সেইটা আমরা জানবো যে কেন আমরা ওইটাকে লাইটলি ডোপিং করব, হালকাভাবে ডোপিং করব। কে ক্লিয়ার? তাহলে বলো কি শিখলাম? ট্রানজিস্টর কয় ধরনের হয়? 2 ধরনের, পিএনপি, এনপিএন। তো পিএনপি ট্রানজিস্টর তার বেজ ইমিটার সেকশনটা ডায়োডের মতো কাজ করলে পি থেকে এন এর দিকে তীর চিহ্ন, অর্থাৎ অন্তর্মুখী তীর চিহ্ন। আর এনপিএন ট্রানজিস্টর বেজ এবং ইমিটার সেকশনটা ডায়োডের মতো কাজ করলে পি থেকে এন এর দিকে তড়িৎ প্রবাহ বাইরের দিকে। তাহলে তড়িৎ প্রবাহের চিহ্ন অনুযায়ী এই তীর চিহ্নটা হবে। তাহলে তীর চিহ্ন বহির্মুখী দেখে বুঝে যাবো এনপিএন, আর তীর চিহ্ন অন্তর্মুখী দেখে বুঝে যাবো পিএনপি ট্রানজিস্টর। ওকে, এবার আসো ট্রানজিস্টরের কাজ, ট্রানজিস্টরের ব্যবহার, যে ট্রানজিস্টর এটা লাগবে কেন। ট্রানজিস্টর 2 কাজে ব্যবহার করা হয়, অনেক ব্যবহার আছে ট্রানজিস্টরের, তো তার মধ্যে আমাদের 2টা ব্যবহার দেখানো হবে। তাহলে আসো ট্রানজিস্টরের ব্যবহার, ট্রানজিস্টরের ব্যবহার। ট্রানজিস্টরের ব্যবহার, ট্রানজিস্টর 2টা কাজে ব্যবহার করা হয়। একটা হচ্ছে বিবর্ধক হিসাবে, অ্যাম্প্লিফায়ার হিসাবে, আর একটা হচ্ছে সুইচ হিসাবে। একটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার হিসাবে আর একটা হচ্ছে সুইচ হিসাবে। অ্যাম্প্লিফায়ার, অ্যাম্প্লিফায়ার এটা তোমরা শুনছো অনেক সময়, মনে করো যে বিভিন্ন পিকনিকে গান টান বাজানোর সময় অ্যাম্প্লিফায়ার নিয়ে আসো না, বলো না যে অ্যাম্প্লিফায়ার নিয়ে আসি। তো অ্যাম্প্লিফায়ার মানে কি? মানে কম সাউন্ডকে বেশি সাউন্ডে রূপান্তরিত করবে, বেশি মানে সিগন্যালটাকে বড় করবে, বিবর্ধিত করবে, তো সেটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার।
তাহলে অ্যাম্পলিফায়ার হিসাবে ব্যবহার করা হয়, অ্যাম্পলিফিকেশনের কাজে আমরা ট্রানজিস্টরকে ব্যবহার করি। আর একটা হচ্ছে সুইচ হিসাবে ব্যবহার করি, সুইচ হিসাবে ব্যবহার করা হয়। যে ট্রানজিস্টরকে আমরা অ্যাম্পলিফায়ার এবং সুইচ এই দুই ধরনের কাজে ব্যবহার করে থাকি। আরও অনেক কাজ আছে, কিন্তু আমাদের বইতে, বোর্ড বইতে এই দুইটা কাজে আলোচনা, এই দুইটাই মূলত আমাদের টার্গেট বোঝা। তো অ্যাম্পলিফায়ার কি করবে? ধরো এইটা হচ্ছে একটা ট্রানজিস্টর, ধরো এটা একটা ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরে আমরা ইনপুট দিব একটা লো সিগন্যাল। ধরো ভয়েস সিগন্যালের কথা যদি বলি, তুমি চিন্তা করো মাইক্রোফোন, মাইক্রোফোনের কথা চিন্তা করো। তাহলে মাইক্রোফোনে আমরা যখন কথা বলি, তাহলে কথা বললে একটা লো সিগন্যাল যাচ্ছে, সেটা যখন স্পিকারের মাধ্যমে আউটপুট হয়ে আসে, তাহলে স্পিকারে আমরা একটা সিগন্যালটাকে বিবর্ধিত হিসাবে পাই। তাহলে আমি এখানে ইনপুট দিলাম, ইনপুট যে সিগন্যালটা দিলাম, ধরো আমার ইনপুট যে সিগন্যালটা, তার অ্যাম্পলিটিউডটা খুবই কম, অ্যাম্পলিটিউড মানে বিস্তারটা খুবই কম। এই যে এই সিগন্যালটাকে আমরা ইনপুট দিলাম, তাহলে এর যে ইনপুটটা দেখো, ইনপুট যে সিগন্যালের যে অ্যাম্পলিটিউডটা সেটা খুবই কম, খুবই সামান্য। এটা হচ্ছে আমার ধরো ভি ইনপুট, ইনপুট সিগন্যাল। তাহলে এটাকে আমরা যখন আউটপুট পাবো তখন বিবর্ধিত হিসাবে পাবো। তাহলে যেটা আমরা দিলাম, দেখো ইনপুটটার দিকে তাকাও, ইনপুটটার দিকে তাকাও, এবার তুমি আউটপুটটা দেখো, আউটপুটটা পাবো বিবর্ধিত একটা আউটপুট। ঠিক আছে, বিবর্ধিত একটা আউটপুট। দেখো এর অ্যাম্পলিটিউড বেড়ে গেছে, এর অ্যাম্পলিটিউড দেখো, পিক দেখো, পিক দেখো বেড়ে গেছে। তাহলে এর পিকটা ছিল ছোট, কিন্তু এর পিক দেখো বড় হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের আউটপুট, ভি আউটপুট। এখন অনেকে বলতে ভাই ফেজ যে উল্টে গেল, হ্যাঁ ট্রানজিস্টরের মধ্যে ফেজ উল্টে যাবে। ঠিক আছে, ফেজ দেখো, এর ফেজ এটা ছিল, এই যে উল্টে গেছে 180 ডিগ্রি, ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি, ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স হয়ে গেছে 180 ডিগ্রি। পুরো সিগন্যালটা দেখো রোটেট হয়ে গেছে, বাট আমার রোটেট হওয়া নিয়ে টার্গেট না, আমার টার্গেট হচ্ছে সিগন্যালটা বিবর্ধিত হয়েছে কিনা। ইয়েস, সিগন্যালের আগে অ্যাম্পলিটিউড ছিল ধরো 5, এখন হয়ে গেছে 25, তাহলে সিগন্যালটা বিবর্ধিত হয়েছে। অর্থাৎ আগে আমি আস্তে কথা বলতেছিলাম, মাইক্রোফোন আস্তে করে লো সিগন্যালটা নিচ্ছিল, নিয়ে সেটাকে স্পিকারের মাধ্যমে আউটপুট হিসাবে হাই সিগন্যালটা দিচ্ছে। তো এই হচ্ছে আমাদের অ্যাম্পলিফিকেশনের কাজ। এবার কিভাবে এটা করে, কেন এটা হয়, কিভাবে এটা হয়, সেটা আমরা পরে দেখব। তাহলে অ্যাম্পলিফিকেশনের কাজ হচ্ছে এইটা, যে ইনপুট সিগন্যালের তুলনায় আউটপুটটা অনেক বেশি হবে। ঠিক আছে, এবার আসো সুইচ হিসাবে কাজ করবে। তাহলে মনে করো এই হচ্ছে আমার ট্রানজিস্টর, যেখানে ধরো আমার ট্রানজিস্টর আছে, তো এই ট্রানজিস্টরটা সুইচ হিসাবে কাজ করবে। তো কেমনে সুইচ হিসাবে কাজ করবে দেখো, ধরো আমি একটা ইনপুট সিগন্যালটা হচ্ছে আমার এই, এটা হচ্ছে আমার ইনপুট সিগন্যাল। তাহলে ইনপুট সিগন্যাল যদি এরকম থাকে, ধরো একটা বাল্ব জ্বলতেছে, এটা ইনপুট, ধরো এরকম একটা বাল্ব জ্বলতেছে, এটা একটা বাতি। তাহলে এর মধ্য দিয়ে, এর দুই প্রান্তে সর্বদা ধরো এই ভোল্টেজটা দেওয়া হয়েছে, তাহলে এর মধ্য দিয়ে সবসময় কারেন্ট যাচ্ছে, সবসময় কারেন্ট, তাহলে সবসময় আমরা কারেন্ট পাচ্ছি। কিন্তু এবার মনে করো এই ট্রানজিস্টরের অ্যাক্রসে ধরো আউটপুট যখন পাবো, তাহলে আমরা এরকম আউটপুট পাইতে পারি। কেমন আউটপুট? ধরো এই যে সিগন্যালটা, এই যে সিগন্যালটা, এই সিগন্যালের দেখো, খেয়াল করে দেখো, এই সিগন্যালের একটু অংশ আছে, বাকি অংশ নাই, এরকম হয়ে গেছে। এই যে আসলে সিগন্যালটা দেখো, খেয়াল করো, সিগন্যালটা ছিল এরকম, এরকম একটা সিগন্যাল ছিল এই। তো কি ঘটনা ঘটছে? ঘটনা ঘটছে হচ্ছে এই যে এইটুকু নাই, এইটুকু নাই, দেখো এই পর্যন্ত, এইটুকু পর্যন্ত কোনো সিগন্যাল নাই, তাহলে এইটুকু পর্যন্ত কোনো সিগন্যাল নাই, তারপর আবার সিগন্যাল আছে, অর্থাৎ তারপর আবার ভোল্টেজ আছে, তারপর আবার নাই, আবার এই পর্যন্ত নাই, তারপরে আবার ভোল্টেজ সিগন্যালটা আছে, আবার এই পর্যন্ত ভোল্টেজ সিগন্যাল আছে, তারপর আবার নাই। তাহলে দেখো একটা বাতির অ্যাক্রসে যদি হয়, ধরো এটা একটা বাতির অ্যাক্রস আউটপুট, তাহলে ঘটনাটা কেমন হবে? একটা বাতির অ্যাক্রসে যদি এই আউটপুটটা পাওয়া যায়, তাহলে কি হবে? এই পয়েন্টে বাতি অফ, তারপরে এই অংশে অন, আবার এই অংশে অফ, আবার এই অংশে অন, আবার এই অংশে অফ। তাহলে কি হচ্ছে? অফ অন, অফ অন, অফ অন, এইভাবে কাজ করছে না? তাহলে এই বাল্বটাকে আমি কেমন দেখতে পারবো? একবার জ্বলতেছে, নিপতেছে, জ্বলতেছে, নিপতেছে, তাহলে এরকম আমি দেখতে পারবো। তাহলে আমি কি করলাম? এই বাল্বটাকে একবার অন করলাম, অফ করলাম, অন করলাম, অফ করলাম। কার মাধ্যমে? কোনো সুইচের মাধ্যমে না, কিন্তু কার মাধ্যমে? ট্রানজিস্টরের মাধ্যমে। তো এই কারণে বলা হচ্ছে ট্রানজিস্টরকে সুইচ হিসাবে ব্যবহার করা যায়। বাল্বকে আমরা অফ করতেছি, অন করতেছি, অফ করতেছি, অন করতেছি, তাহলে আমরা এই যে একবার অফ, একবার অন, তাহলে এটা সুইচ হিসাবে কাজ করতেছে। তাহলে এই যে আমরা ট্রানজিস্টরকে দুইভাবে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে অ্যাম্পলিফিকেশনের কাজে ব্যবহার করা, আর একটা হচ্ছে সুইচ হিসাবে ব্যবহার করা।
এইবার আমরা দেখব কেমনে সে কাজগুলো করে। তো আজকে আমরা দেখব হচ্ছে অ্যাম্প্লিফিকেশনের কাজে কিভাবে ট্রানজিস্টরকে ব্যবহার করা যায়। তাহলে সুন্দর করে হেডিংটা লিখে ফেলো, অ্যাম্প্লিফায়ার হিসাবে ট্রানজিস্টর, অ্যাম্প্লিফায়ার হিসাবে ট্রানজিস্টর, অ্যাম্প্লিফায়ার হিসাবে ট্রানজিস্টর। কি বুঝছো তো যা পড়াইলাম এই পর্যন্ত? বুঝলা? কমেন্ট করো, বলো কোনো প্রশ্ন আছে? ওকে, গুড, ভেরি গুড, বুঝলাম সব। এবার আসো অ্যাম্প্লিফিকেশনের কাজে কিভাবে ব্যবহার করা যায় সেই জিনিসটা এখন আমরা দেখব। তাহলে শোনো, এই যে একটা ট্রানজিস্টরকে এইভাবে আঁকলাম, এই যে এটা হচ্ছে একটা ট্রানজিস্টর, তার একটা চিপ, ধর একটা সিলিকন বা একটা জার্মেনিয়াম অর্ধপরিবাহীর চিপ, পাতলা পাত। এবার এটাকে দুই ভাগে ভাগ করব। বেসকে হালকাভাবে ডোপিং করা থাকবে, তাহলে বেস খুব সামান্য ডোপিং হবে, বেস খুবই সামান্য ডোপিং হবে। মাঝখানে যে অংশটা এটা হচ্ছে বেস, এটা কালেক্টর, এটা বেজ, আর এটা ইমিটার। ওকে, তাহলে আমরা এটা কোন ধরনের ট্রানজিস্টর নিয়ে বুঝতে চাই, যে কোনো একটা নিলেই হবে। যদি পিএনপি না হয়, বলো তো দেখি, এমসিকিউতে আসে পিএনপির মেজরিটি চার্জ ক্যারিয়ার কি? পিএনপি, দুটো পি একটা এন, তাহলে মেজরিটি চার্জ ক্যারিয়ার কি? মেজরিটি চার্জ ক্যারিয়ার হোল। আর এনপিএন তার মেজরিটি চার্জ ক্যারিয়ার কি? এর মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন। তো আমরা এনপিএন দিয়ে বোঝার ট্রাই করব, কারণ এনপিএন এর মেজরিটি চার্জ ক্যারিয়ার ফ্রি ইলেকট্রন, তাহলে ইলেকট্রন মুভ করতেছে এটা বললে পোলাপান সহজে বোঝে, ঠিক আছে। আর যদি পিএনপি বলি তাহলে তার মেজরিটি চার্জ ক্যারিয়ার হোল, তখন মুভ করতেছে হোল, তো এটা বললে অনেকে ফিল করতে পারে না। তো এই কারণে আমরা পিএনপি দিয়ে ব্যাখ্যাটা দিব না, আমরা ব্যাখ্যাটা দিব এনপিএন দিয়ে, ঠিক আছে। আমরা ব্যাখ্যাটা দিব এনপিএন দিয়ে, এনপিএন এর মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন, তাহলে মুভ করবে ইলেকট্রন। তাহলে ভাই তাকাও, এইটা এন টাইপের ডোপিং করা, এটা খুবই হালকাভাবে পি টাইপের ডোপিং করা, আর এইটা আবার অনেক অংশে এন টাইপের ডোপিং করা। তাহলে এখানে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন আছে, প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে এখানে, ঠিক আছে, প্রচুর পরিমাণ মুক্ত ইলেকট্রন আছে। এটা পি টাইপের ডোপিং করা, তাহলে এখানে আছে ভ্যাকান্ট বা হোল। তো সেটা কি অনেক বেশি? না, খুবই কম সংখ্যক, হাতে গোনা কয়েকটা। কারণ এটা এদের তুলনায় এটাকে ডোপিং করা খুবই হালকাভাবে। এখানে যদি 100টা ইলেকট্রন থাকে তাহলে এখানে 5টা হোল আছে, অর্থাৎ এখানে 100টা ফ্রি ইলেকট্রন যদি এক্সিস্ট করে তাহলে এখানে 5টা হোল এক্সিস্ট করতেছে, অর্থাৎ এর তুলনায় এটা মাত্র 5% ডোপিং করা। এবার আসো উপরের অংশ, এটা আবার এন টাইপের ডোপিং করা। তাহলে এন টাইপের ডোপিং করা, এর আবার প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকবে, প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকবে। এই হচ্ছে ঘটনা। তাহলে এবার চিন্তা করো, দেখো আমরা এই পি এর সাথে এই যে বেজের সাথে ইমিটারের একটা কানেকশন দিব। তো বেজের সাথে আমরা ইমিটারের একটা কানেকশন দিলাম, বেজের সাথে ইমিটারের কানেকশন, একটা ছোট্ট একটা রোধ যুক্ত করে দিলাম। ধরো এটা হচ্ছে রোধ, ছোট্ট একটা রোধ যুক্ত করে এখানে একটা ব্যাটারি বসাই দিব। তো ব্যাটারির এইটা থাকবে প্লাস আর এটা থাকবে মাইনাস, এই যেটা থাকবে মাইনাস। তো এইটা মনে করো V1, এটা V1। ওকে, তাহলে আমরা কি করলাম, এই বেজ এবং ইমিটার সেকশনে একটা ব্যাটারি কানেক্ট করলাম, এবার কথা হচ্ছে বেজ এবং ইমিটার সেকশন ওরা কিসের মতো কাজ করে জানো? ডায়োডের মতো। তাহলে আমরা কোন বায়াস এখানে দিলাম, সম্মুখী বায়াস না বিমুখী বায়াস, ফরওয়ার্ড নাকি রিভার্স বায়াস দিলাম, দেখি আমরা একটু বুঝি তো। তাহলে এইটা পি টাইপের ডোপিং, এটা এন টাইপের ডোপিং, এটা একটা ডায়োডের মতো কাজ করবে। তাহলে পি এর সাথে প্লাস, এন এর সাথে মাইনাস, যার সাথে যা তার সাথে তা।
পি পজিটিভ তার সাথে পজিটিভ টার্মিনাল, এন নেগেটিভ তার সাথে নেগেটিভ টার্মিনাল। তাহলে আমি তোমাদের শর্টকাট বলছিলাম, যার সাথে যা তার সাথে তা, এইভাবে যদি কানেক্ট হয় তাহলে এটা কি বায়াসিংয়ে যুক্ত করা হলো? ফরওয়ার্ড বায়াস। তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। ওকে, এই যে ফরওয়ার্ড বায়াসে যুক্ত করলাম। আচ্ছা, এইবার ফরওয়ার্ড বায়াসে যুক্ত করলে কি ঘটনাটা ঘটবে তুমি একটু চিন্তা করে দেখো, কি ঘটনা ঘটবে। ফরওয়ার্ড বায়াসে যুক্ত করলে এইভাবে ইলেকট্রন ফ্লো হবে, স্বাভাবিক। এটা একটা ডায়োডের মতো কাজ করবে। তুমি চিন্তা করো এইটুকু নাই, তাহলে এইটুকু যদি না থাকে তাহলে এরা একটা ডায়োডের মতো কাজ করবে। তাহলে ডায়োডের মতো কাজ করলে এই পাশ থেকে ইলেকট্রন যাবে, এই পাশ থেকে ইলেকট্রন যাবে, ইলেকট্রন মুভ করা শুরু করবে, এই পাশ থেকে ইলেকট্রন যাবে, সেই ইলেকট্রন ঘুরে এই পথ দিয়ে চলে আসবে, সেই ইলেকট্রনগুলো ঘুরে এই পথ দিয়ে চলে আসবে। কারো কি এটা নিয়ে দ্বিমত আছে? এটা একটা ডায়োডের মতো কাজ করবে। তাহলে ডায়োডের মতো কাজ করলে এখানে অনেক ফ্রি ইলেকট্রন আছে, এখানে হোল বা ভ্যাকান্ট আছে। তাহলে আমি এটার সাথে প্লাস কানেক্ট করছি আর এটার সাথে মাইনাস কানেক্ট করছি। তাহলে এই মাইনাস গিয়ে এখানে দেখতেছে কি ইলেকট্রন আছে, তাহলে এই মাইনাস গিয়ে কি করবে? ইলেকট্রনগুলোকে ধাক্কা দিবে, এখান থেকে লাখে লাখে ইলেকট্রন আসতেছে, সেই ইলেকট্রন আবার ইলেকট্রনকে পাইলো, ধাক্কা দিল, তাহলে ধাক্কা দিলে সেই ইলেকট্রনগুলো মুভ করে এইদিকে চলে যাবে। এবার মুভ করে যখন ইলেকট্রনগুলো এইদিকে যাবে তখন এই যে ফাঁকা কিছু চেয়ার আছে, তাহলে ফাঁকা চেয়ারগুলোতে ইলেকট্রনগুলো বসে গেল, কিন্তু ইলেকট্রনগুলো বসে ওইখানে স্থিরভাবে বসে থাকবে না। কেন থাকবে না? কারণ এই প্রান্তের সাথে আবার মানে প্লাস টার্মিনালটা, ব্যাটারি প্লাস টার্মিনালটা কানেক্ট করা আছে। তাহলে ব্যাটারির প্লাস টার্মিনাল কি করবে? এখান থেকে যে ইলেকট্রনগুলো এই অংশে পৌঁছে যাবে সেই ইলেকট্রনগুলোকে আবার টেনে নিয়ে আসবে। আর ব্যাটারির কাজ হচ্ছে ইলেকট্রনকে ঘোরানো, ইলেকট্রনকে কোনো জায়গায় জমা করা না। তাহলে ব্যাটারি কি করবে? ওই ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে আবার ইলেকট্রনগুলোকে এই পাশ থেকে পাঠিয়ে দিবে। তাহলে এই পাশ থেকে ইলেকট্রন যাবে, ঘুরে আবার এদিকে চলে আসবে, এই পাশ থেকে ইলেকট্রন যাবে, ঘুরে আবার এদিকে চলে আসবে, সেই ইলেকট্রনগুলোকে ব্যাটারি আবার এই পাশে পাঠিয়ে দিবে। তাহলে এইভাবে ইলেকট্রনগুলো ফ্লো করবে। তাহলে ইলেকট্রন প্রবাহের উল্টা দিকে আমরা তড়িৎ প্রবাহ পাবো, বলো এটা হবে কিনা, বলো এটা বুঝলা কিনা? তাহলে এই অংশ একটা ডায়োডের মতো কাজ করবে। তো ডায়োড যেভাবে কাজ করে এইভাবে কাজ করবে। এইবার চিন্তা করো, তুমি কি করছো? তুমি উপরের অংশে একটা এন টাইপের ডোপিং করে রাখছো। এইবার তাহলে কি হবে? এইবার একটা জিনিস চিন্তা করো, যদি আমি আর কোনোভাবে কোনো ব্যাটারি যুক্ত না করি তাহলে এই ঘটনাই ঘটবে, এখান থেকে ইলেকট্রন এইভাবে ফ্লো হতে থাকবে, এইটুকুই চলবে। কিন্তু এবার আমি আর একটা কাজ করছি। কি কাজ করছি জানো? আমি এই কালেক্টর টার্মিনালের সাথে এইখানে আর একটা ব্যাটারি যুক্ত করছি, এইখানে আর একটা ব্যাটারি এভাবে যুক্ত করছি, এটা মাইনাস এটা প্লাস, এইভাবে যুক্ত করছি আর একটা ব্যাটারিকে। তাহলে এবার ঘটনাটা কি ঘটবে? এইবার কি হবে? আগে আমরা এইটা দিছিলাম না, এটা যখন দিছিলাম না তখন ইলেকট্রন প্রবাহ শুধু এইটুকুর মধ্যে দিয়ে হচ্ছিল, এইভাবে ইলেকট্রন প্রবাহ হচ্ছিল। তাহলে তার উল্টা ডিরেকশনে কারেন্টের প্রবাহ। কিন্তু এবার কি করছি? এবার আরও একটা ব্যাটারি দিয়ে কালেক্টরের সাথে ইমিটারে কানেকশন করে দিছি। তাহলে কালেক্টর ইমিটারের মধ্যে আরও একটা ব্যাটারি। তাহলে কাকে কমন করছি বলো তো ভাই, কাকে কমন করে দিছি? কে কমন? ইমিটার কমন। ইমিটারের সাথে কালেক্টরেরও সংযোগ আছে, ইমিটারের সাথে বেজেরও সংযোগ আছে। ইমিটার কমন, তাই না? ইমিটার কমন বলে এটাকে বলা হচ্ছে কমন ইমিটার সার্কিট। এটারে বলা হচ্ছে কমন ইমিটার সার্কিট। এই কমন ইমিটার সার্কিট এইটা কিভাবে এখন অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে সেটাই দেখো। চিন্তা করো ভাই, এইটা একটা বাল্ব, ধরো এখানে একটা বাল্ব লেখা আছে, এই রোধটা হচ্ছে একটা বাল্ব। এবার চিন্তা করো, তাহলে তুমি দেখো এইবার ঘটনাটা কি ঘটবে? ঘটনা ঘটবে এটা তো মাইনাস, তাহলে এই মাইনাস এখান থেকে ইলেকট্রন পাঠাবে, এখানে অনেক ইলেকট্রন, ধরো 100টা ইলেকট্রন, এখানে ধরো 100টা ইলেকট্রন, 100টা ফ্রি ইলেকট্রন আছে। তাহলে সেই 100টা ফ্রি ইলেকট্রন ঝাঁক ধরে এইদিকে যাওয়া শুরু করবে, ইলেকট্রন এদিকে যাওয়া শুরু করবে, এই যে ফ্রি ইলেকট্রন এদিকে যাওয়া শুরু করবে। ওকে, শুরু করলো। তাহলে এখান থেকে 100টা ইলেকট্রন এই পাশে চলে আসলো। এবার 100টা ইলেকট্রনের জন্য এখানে তো 5টা চেয়ার পাতা আছে। তাহলে 100টা ইলেকট্রনের মধ্যে ধরো 5টা এখানে বসে গেল, 5টা ইলেকট্রন এখানে বসে গেল, কিন্তু বসে থাকতে পারবে না। কেন বসে থাকতে পারবে না? কারণ এই পাশে আবার প্লাস কানেক্ট করা আছে। তাহলে ওই যে 5টা ইলেকট্রন, সেই 5টা ইলেকট্রন কিন্তু এদিকে চলে আসবে, এই যে ইলেকট্রন কিছু চলে আসবে। কয়টা? ধরলাম 5টা ইলেকট্রন এদিকে চলে আসলো। এইবার চিন্তা করো, খেয়াল করো, দেখো আমি এবার কি করছি। আগে যদি এমন হইতো আমি এর সাথে কোনো ব্যাটারি কানেক্ট করি নাই, তাহলে এখান থেকে 100টা ইলেকট্রন গেলে সেই 100টা ইলেকট্রন এই রাস্তায় চলে আসতো, 100টা ইলেকট্রন গেল সেই 100 ইলেকট্রন এই রাস্তায় চলে আসতো। বাট এইবার এখান থেকে গেছে কয়টা ইলেকট্রন? 100টা ইলেকট্রন। এবার 100টা ইলেকট্রনের মধ্যে 5টা এই রাস্তায় যাবে,
বাকি যে 95টা ইলেকট্রন সেটা ওই দিকে চলে যাবে। এখন তুমি বলতে পারো ভাই অলরেডি তো ওই পাশে ইলেকট্রন বসে আছে, এখানে অনেক ফ্রি ইলেকট্রন বসে আছে, তাহলে তাদের বিকর্ষণে এইখান থেকে তো 95টা ইলেকট্রন ওই পাশে যাওয়ার কথা না। আসলেই তাই, 95টা ইলেকট্রন তো ওই পাশে যাওয়ার কথা না, কারণ ওই পাশে তো অনেক ইলেকট্রন বসে আছে অলরেডি। যদি ইলেকট্রনগুলো বসে থাকতো আমি এই লাইনটা না দিতাম, এই ব্যাটারিটা কানেক্ট না করতাম, তাহলে আর 95টা ইলেকট্রন ওই রাস্তায় যাইতে পারতো না, কারণ এই ইলেকট্রনগুলো বিকর্ষণ করে ওদেরকে আসতে দিত না। তখন 95টা ইলেকট্রন বাধ্য হয়ে এই রাস্তায় যাইতো, বাধ্য হয়ে 95টা ইলেকট্রন এদিকেই যাইতো। তার মানে আমি এদিকে 100টা ইলেকট্রনই পাইতাম, ওই 100টা ইলেকট্রন এইভাবে ঘুরতো। কিন্তু এবার ঘটনাটা কি ঘটছে দেখো, এবার ঘটনাটা কি ঘটছে, এইবার আমি একটা ব্যাটারি এই পাশে আবার কানেক্ট করে রাখছি, এই পাশে আবার কানেক্ট করে রাখছি। কিভাবে কানেক্ট করছি? প্লাস টার্মিনাল এই কালেক্টরের সাথে কানেক্ট করে রাখছি, আর মাইনাস টার্মিনাল ইমিটারের সাথে কানেক্ট করে রাখছি। তাহলে কি হবে দেখো, এখানে তো ইলেকট্রন আছে, অনেক ইলেকট্রন আছে, আর এটা প্লাস টার্মিনাল। তাহলে প্লাস কি করবে? ওই ফ্রি ইলেকট্রনগুলোকে টান দিবে। কি করবে? এই ফ্রি ইলেকট্রনগুলোকে টান দিবে। তুমি যে বলতেছো ভাই এই 95টা ইলেকট্রন ওই এলাকায় যাবে না, কেন যাবে না? কারণ এই ইলেকট্রনগুলো অলরেডি বিকর্ষণ করবে, ওই ইলেকট্রনগুলো নাই তো ওখানে, বিকর্ষণ করবে কেমনে? নাই তো। কেন নাই? কারণ এই যে প্লাস, এই প্লাসের টান খেয়ে এই যে ইলেকট্রন, এখানেও তো ধরো 100টা ইলেকট্রন ছিল, এখানেও ধরো 100টা ইলেকট্রন ছিল, 100টা ইলেকট্রন এখানেও ছিল। তাহলে সেই 100টা ইলেকট্রন ওই প্লাসের টান খেয়ে এই দিকে অলরেডি চলে আসতেছে, অলরেডি এদিকে চলে আসতেছে। তাহলে এবার দেখো চলে আসলে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে না? তাহলে তখন এখান থেকে যাওয়া 100টা ইলেকট্রনের 5টা যদি এদিকে চলে যায়, তাহলে 95টা সোজা চলে যাবে, 95টা ইলেকট্রন সোজা চলে যাবে, 95টা ইলেকট্রন সোজা চলে যাবে। তাহলে 95টা ইলেকট্রন সোজা চলে গেল। এখানে আগে থেকে 100 ইলেকট্রন ছিল, সেই 100 ইলেকট্রন কিন্তু অলরেডি এদিকে চলে আসছে প্লাসের টান। তাহলে 100 ইলেকট্রন অলরেডি এদিকে চলে আসছে, আর এখান থেকে আরো 95 ইলেকট্রন ওই পাশে গেল। তাহলে এই যে ব্যাটারিটা, সরি ব্যাটারি বলতেছি, বাল্বটা, এই যে রোধটা, তার মধ্য দিয়ে আগে আসলো 95টা, আগে আসলো 100টা ইলেকট্রন, আগে আসলো 100টা ইলেকট্রন। তারপরে আবার কয়টা ইলেকট্রন আসলো এর মধ্যে দিয়ে বলো তো? কয়টা ইলেকট্রন? 95টা ইলেকট্রন। কি বুঝলা? এর মধ্যে দিয়ে 100টা ইলেকট্রন আসলো। কোন 100টা ইলেকট্রন? এখানে যে 100 ইলেকট্রন ছিল সেই 100 ইলেকট্রন এদিকে চলে আসলো। তাহলে 100 ইলেকট্রন এদিকে চলে আসলো, আবার এর মধ্যে দিয়ে আরো 95টা ইলেকট্রন আসলো। তাহলে এর মধ্যে দিয়ে টোটাল ইলেকট্রন কয়টা হইলো? 100 যোগ 95, অর্থাৎ 195টা ইলেকট্রন। তাহলে একটা জিনিস চিন্তা করো তো, এই বাল্বের মধ্য দিয়ে কয়টা ইলেকট্রন গেল? 195টা ইলেকট্রন। তাহলে বেশি ইলেকট্রন গেলে, বেশি চার্জ গেলে বেশি তড়িৎ প্রবাহ না? তাহলে এর মধ্যে দিয়ে কিন্তু অনেক বেশি তড়িৎ প্রবাহ গেল। এটার তুলনায় যদি এটার কথা চিন্তা করি, এটার মাধ্যমে 5টা ইলেকট্রন গেছে, তাহলে এই বাল্বের উজ্জ্বলতা, এটা যদি একটা বাল্ব হয়, এই বাল্বের উজ্জ্বলতা যদি এতটুকু হয়, তাহলে এই বাল্বের উজ্জ্বলতা হবে, এই বাল্বের উজ্জ্বলতা হবে আরো বেশি, এই বাল্বের উজ্জ্বলতা হবে এত, অনেক বেশি উজ্জ্বলতা। তাহলে বলো ইনপুট সিগন্যালটা লো, ইনপুট, দিস ইজ ইনপুট, ইনপুট সিগন্যালটা লো, ইনপুট সিগন্যাল লো এই। তাহলে আউটপুট সিগন্যাল, এখান থেকে যে আউটপুটটা পাচ্ছি সেই আউটপুটটা বিবর্ধিত আউটপুট, সেই আউটপুট সিগন্যালটা এরকম, আউটপুট সিগন্যালটা এরকম। ফেজ ডিফারেন্স 180 হবে, ওটা তোমার জানতে হবে না যে কেন ফেজ উল্টে গেল, তুমি খালি দেখবা পিক বাড়লো কিনা, পিক বাড়লো কিনা। তাহলে আমাদের ফেজ ডিফারেন্সটা 180 ডিগ্রি, ওটা আমাদের বোঝার দরকার নেই, আমাদের দেখতে হবে পিকটা বাড়লো কিনা। তাহলে দেখো আউটপুটটা বাড়লো কিনা, এর ক্রসে আউটপুটটা বড় হলো কিনা। এর মধ্য দিয়ে কারেন্ট যাবে কম, এর মধ্য দিয়ে কারেন্ট যাবে বেশি। কেন এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে কম? কারণ 5টা ইলেকট্রন যাচ্ছে, কারেন্ট কম। এর মধ্যে দিয়ে 95টা ইলেকট্রন প্লাস 100 ইলেকট্রন, 195 ইলেকট্রন যাচ্ছে, তাহলে কারেন্ট হচ্ছে বেশি। কি ক্লিয়ার? তাহলে তুমি একটু বোর্ডে থাকো, আমি আরেকবার একটা কথা বলি। এটা পি টাইপের ডোপিং, এটা এন টাইপের ডোপিং। তাহলে পি এর সাথে তুমি একটা জিনিস চিন্তা করো তো, তুমি মোটরের কথা চিন্তা করো, মোটর বা পাম্পের কথা চিন্তা করো। মনে করো এইটা হচ্ছে একটা পুকুর, পুকুরে পানি ভরা। আবার এইটা হচ্ছে একটা, মনে করো যে সামান্য একটা মানে নালার মতো জায়গা, ওখানে পানি নাই, পানি নেই, খালি। ঠিক আছে, এখানে পানি আছে, পানি মানে ইলেকট্রন আছে, এখানে ফাঁকা মানে হোল, ভ্যাকান্ট। এখানে আবার পুকুর ভরা আছে। এইবার একটা জিনিস চিন্তা করো, দেখো খেয়াল করো, ভালো করে শুনবা। তুমি কি করছো? একটা পাম্প লাগায় রাখছো, এটা একটা পাম্প। তাহলে পাম্প কি করবে? পাম্প কি করবে? পানিকে ঘোরাবে, পাম্পের কাজ পানিকে ঘোরানো। তাহলে এই পাম্প পানিকে ঘোরাবে, তাহলে এই পাম্প কি করবে? এইখান থেকে এই যে এখানে যে পানি আছে সেই পানিগুলোকে ছুঁড়ে মারবে এইদিকে। তো মনে করো এই পুকুর ভরা আছে, এই পুকুর ভরা আছে, তাহলে এখান থেকে পানি ছুঁড়ে দিলে এইটা ভরে যাবে। ভরে যাওয়ার পরে এটা জায়গা তো কম, তাহলে এখান থেকে আমি পানি ছুঁড়ে দিলাম, এই জায়গাটা ভরে গেল। ভরে যাওয়ার পরে পানি ছুঁড়ে দিচ্ছে, তাহলে কি হবে? আমি কি করছি? আর একটা পাইপ দিয়ে এরকম একটা পাইপ দিয়ে এইভাবে আবার কানেক্ট করে রাখছি,
এইভাবে আবার কানেক্ট করে রাখছি। তাহলে কি হবে, পাইপ দিয়ে যদি কানেক্ট করে রাখি তাহলে এখান থেকে যে পানি ছুঁড়ে ওই পাশে পাঠাচ্ছি, এখান থেকে যে পানি ছুঁড়ে ওই পাশে পাঠাচ্ছি, এই জায়গাটা ভরাট হয়ে যাওয়ার পরে এক্সেস পানি যেটা আছে সেই এক্সেস পানি আবার এই পাইপ দিয়ে চলে আসে এই পুকুরে জমা হবে। বুঝলা, গ্রামের দিকে সেচ কাজে পাম্প ব্যবহার করা হয় না? তো মনে করো এই পুকুর থেকে সেচ করে পানি এই 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 যে ছোট্ট জায়গাটা, ফাঁকা জায়গাটা, এইখানে পানি ফেলবা। তো তুমি পানি ফেলতেছো, এবার কেউ একজন কি করলো, এই জায়গাটা তো ছোট, একটু পরে তো ভরাট হয়ে যাবে, কেউ একজন কি করলো, এখান থেকে একটা পাইপ নিয়ে এসে আবার এই পুকুরে কানেক্ট করে দিল। তাহলে কি হবে, এই যে মানে সেচ পাম্প যেটা এই ব্যাটারি সেচ পাম্পের মতো কাজ করতেছে, সে কি করতেছে, এখান থেকে পানি ছুড়ে ওই পাশে ফেলতেছে, আবার এই পাইপ ঘুরে ওই পানি আবার এখানে পাঠিয়ে দিচ্ছে। কি তাই না? এই ঘটনাটা ঘটবে না? এইবার চিন্তা করো, খেয়াল করো, এটা আগে ভরা ছিল বলে এই ঘটনা ঘটবে, কিন্তু এবার মনে করো আমি কি করছি, এই পাশে আবার আরো একটা পাম্প লাগিয়ে রাখছি। এই পাম্পের কাজ হচ্ছে এই পুকুর খালি করে ফেলা, এই পাম্পের কাজ হচ্ছে এই পুকুরটা খালি করে ফেলা। তাহলে এইবার ঘটনা কি ঘটবে, এইবার ঘটনা ঘটবে তুমি এখান থেকে যত পানি ওই পাশে ছুড়ে দিচ্ছ তার কিছু পানি এই দিক দিয়ে চলে আসবে, এখানে জমা হয়ে কিছু পানি এই দিক দিয়ে আসবে। আগে যেমন সমস্ত পানি এই দিক দিয়ে চলে আসতেছিল, এবার কিছু পানি এই দিক দিয়ে আসবে, আর কিছু পানি মানে বিশেষ করে বেশিরভাগ পানি সোজা এইদিকে চলে যাবে। কেন সোজা এইদিকে চলে যাবে? কারণ এই জায়গাটা তো খালি হয়ে যাচ্ছে, এই পুকুরটা তো অলরেডি খালি হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যত পানি তুমি সেচ করে ওই পাশে ফেলে দিবা, ওই পাশে ছুড়ে দিবা, সমস্ত পানি কিন্তু এইদিকে চলে যাবে, মানে ম্যাক্সিমাম পানি কিন্তু এইদিকে চলে যাবে। এইবার কি করা হলো, এখানে যে পানিটা ছিল সেই পানিটা কই গেল, সেই পানিটা তো আমি টেনে নিয়ে আসলাম এদিক দিয়ে, সেই পানি আবার এই দিক দিয়ে টেনে নিয়ে আসলাম এই পাম্পের মাধ্যমে পানি টেনে নিয়ে আসলাম। তাহলে সেই ওই টেনে আনা পানি এই দিক দিয়ে আসা পানি, এই দুইটা পানি যুক্ত হয়ে আবার এই দুইটা পানি যুক্ত হয়ে আবার এই দিক দিয়ে যাওয়া শুরু করবে। তাহলে এটা ইমিটার থেকে পানি যাওয়া শুরু করতেছে। আর এই কালেক্টর কি করতেছে, এই কালেক্টর এই জায়গাটা কি করতেছে, এখান থেকে আসা যে পানিটা সেই পানিটাকে সংগ্রহ করতেছে, সংগ্রহ করে ঘোরাবে, এইভাবে ঘুরতে থাকবে। তাহলে এখান থেকে পানি আমি শেষ করে নিক্ষেপ করে দিচ্ছি, কালেক্টর থেকে পানি ঘুরে আসতেছে। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এই পাইপের মধ্য দিয়ে সবচেয়ে বেশি পানি যাচ্ছে না? বলো, বোঝো কিনা? এই পাইপের মধ্য দিয়ে সবচেয়ে বেশি পানি যাচ্ছে কিনা? তাহলে এই পাইপের মধ্য দিয়ে সবচেয়ে বেশি পানি মানে বেশি কারেন্ট, বেশি ইলেকট্রন মানে বেশি কারেন্ট, আর বেশি কারেন্ট মানে সিগন্যালটাও হাই। তাহলে ঘটনাটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সুন্দর করে রাখি, এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর। তো এটা কালেক্টর টার্মিনাল, বেস টার্মিনাল, ইমিটার টার্মিনাল। তো ইমিটার টার্মিনালে ফ্রি ইলেকট্রন অনেক, ঠিক আছে। আর আচ্ছা, ফ্রি ইলেকট্রন এইভাবে আর রাখবো না, এইভাবে ফ্রি ইলেকট্রন। আর এখানে ছিল হোল বা ভ্যাকান্ট, এখানে আবার ফ্রি ইলেকট্রন অনেক বেশি। তাহলে এদিক থেকে এদিকে গেল 100টা ফ্রি ইলেকট্রন, 100 ফ্রি ইলেকট্রন গেল। তো কেন গেল 100 ফ্রি ইলেকট্রন? কারণ আমি একটা ব্যাটারি কানেক্ট করে রাখছি, এটা মাইনাস এটা প্লাস। তাহলে 100টা ইলেকট্রন এদিক দিয়ে গেল, তার মধ্যে 5টা ইলেকট্রন এদিক দিয়ে চলে আসবে, 5টা ইলেকট্রন এদিক দিয়ে চলে আসবে, 5 ইলেকট্রন। তাহলে বাকি 95 ইলেকট্রন কই গেল? বাকি 95 ইলেকট্রন এই রাস্তায় ঢুকে গেল। এখানে অলরেডি আবার 100 ইলেকট্রন ছিল, এখানে অলরেডি 100 ইলেকট্রন ছিল, আরও 95টা ইলেকট্রন আসলো। তাহলে ওই ইলেকট্রনগুলোকে এখানে তো জমা হইতে দেওয়া যাবে না, তাহলে ওইগুলোকে আবার টেনে নিয়ে আসতে হবে। তো টেনে নিয়ে আসবো কীভাবে? আর একটা ব্যাটারির মাধ্যমে টেনে নিয়ে আসবো, আর একটা ব্যাটারির মাধ্যমে টেনে নিয়ে আসবো। তাহলে ব্যাটারির এটা হবে প্লাস টার্মিনাল, এটা হবে মাইনাস টার্মিনাল। তাহলে প্লাস টার্মিনাল কী করবে? ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে আসবে। তাহলে 100টা ইলেকট্রন 95টা ইলেকট্রন টেনে নিয়ে আসতেছে। তাহলে এখানে মনে করো একটা বাল্ব আছে, তাহলে এই বাল্বের মধ্য দিয়ে টোটাল ইলেকট্রন যাচ্ছে তাহলে 195টা ইলেকট্রন। আর এইখানে ধরো একটা ছোট্ট বাল্ব আছে, এর মধ্য দিয়ে ইলেকট্রন যাচ্ছে 5টা ইলেকট্রন। তাহলে ঘটনা তো এইটা, যেখান থেকে ইলেকট্রন ছুড়ে দিচ্ছি সেই ইলেকট্রনগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন এই রাস্তা দিয়ে ঘুরে আসতেছে, আর এই রাস্তায় যাচ্ছে কম। তাহলে ইনপুটটা কম, ইনপুট সিগন্যালটা লো, আর আউটপুট সিগন্যালটা হাই। এবার দেখো এখান থেকে আমরা একটা নতুন সূত্র বানাবো, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। তাহলে তুমি দেখো এইখান থেকে ইলেকট্রন এই দিক দিয়ে আসতেছে, ইলেকট্রন প্রবাহের উল্টা দিকে হবে তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ এই দিকে দিকে যাচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহ এটা বেজে ঢুকতেছে, তাহলে এই তড়িৎ প্রবাহটা হচ্ছে বেস কারেন্ট আইবি, এই তড়িৎ প্রবাহটা হচ্ছে বেস কারেন্ট আইবি, ঠিক আছে। এই তড়িৎ প্রবাহটা হচ্ছে বেস কারেন্ট আইবি।
উপরে কেন বেশি যায়? কারণ উপরে জায়গা বেশি যায়, উপরে জায়গা বেশি, এই কারণে বেশি যায়। আর এই ব্যাটারির ভোল্টেজের মানটা, এটা যে ভোল্টেজটা V2, এই V2 ইজ গ্রেটার দেন V2, এটা V1। আমরা ম্যাথ যখন করব তখন দেখতে পারবো V2 ইজ গ্রেটার দেন V1। অর্থাৎ এই পাম্পটা শক্তিশালী পাম্প আর এই পাম্পটা একটু তুলনামূলক কম শক্তিশালী, তাহলে বেশি পানি এই দিক দিয়ে টেনে নিবে। বুঝতে পারছো? ব্যাটারি বেশি, পাম্পের শক্তিও বেশি, পাম্প। তাহলে সে কি করবে? বেশি ইলেকট্রনকে এদিক দিয়ে টেনে নিবে। আমাদের তো ওটাই করাইতে হবে, আমরা তো ওটা চাই। কারণ বেশি ইলেকট্রন যদি এর মধ্যে দিয়ে যায় তাহলে এ বেশি কারেন্ট এর মধ্যে দিয়ে নিতে পারবে, তখন ওর অ্যাক্রসে ভোল্টেজটা হবে বেশি। তাহলে ওর অ্যাক্রসে ভোল্টেজ বেশি হলে আমি আউটপুটও বেশি পাবো। এটাই হচ্ছে কাহিনী। ক্লিয়ার? তাহলে এবার আসো, এই ইলেকট্রন যদি এদিকে আসে, তড়িৎ প্রবাহ উল্টা দিকে, তাহলে এই কারেন্টটা কোথায় ঢুকতেছে? এই কারেন্টটা বেজে ঢুকতেছে, তো এটা হচ্ছে বেস কারেন্ট। ওকে, এবার আসো, এইটা কালেক্টর থেকে ইলেকট্রন বের হয়ে আসতেছে না, এটা ইলেকট্রনের পথ না, এই যে ইলেকট্রনের পথ। তাহলে ইলেকট্রন যদি এই দিক দিয়ে চলে আসে তাহলে কারেন্ট উল্টা দিক দিয়ে যাচ্ছে, তাহলে কালেক্টর কারেন্ট এই দিক দিয়ে ঢুকতেছে। ঠিক আছে, কালেক্টর কারেন্ট উল্টা দিক দিয়ে ঢুকতেছে, মানে তড়িৎ প্রবাহ হবে ইলেকট্রন প্রবাহের উল্টা দিকে। তাহলে ইলেকট্রন এই দিক দিয়ে বের হয়ে আসতেছে, তাহলে কারেন্ট এই দিক দিয়ে ঢুকতেছে। কোথায় ঢুকতেছে? কালেক্টরে। তাহলে এটা হচ্ছে কালেক্টর কারেন্ট আইসি, এটা কালেক্টর কারেন্ট আইসি। ওকে, এইবার আসো, এখান থেকে ইলেকট্রনগুলো আসলো, এইখান থেকে 5টা ইলেকট্রন আসলো। দেখো, শক্তি সংরক্ষণশীল, ঠিক তেমনিভাবে চার্জ ক্যারিয়ারও সংরক্ষণশীল। চার্জ ক্যারিয়ারের সংখ্যা 195, 5টা, 195 আর 5, এই দুইটা একত্রিত হয়ে 195 আর 5, এটা 5, এটা 195। তাহলে এই ব্যাটারি কি করলো? 195টা ইলেকট্রনকে টেনে নিয়ে আসলো, এই ব্যাটারি 5টা ইলেকট্রনকে টেনে নিয়ে আসলো। টেনে নিয়ে আসার পরে ওই 5টা ইলেকট্রন আর ওই 195 ইলেকট্রন দুইটা একসাথে হয়ে এখানে ঢুকতেছে। তাহলে কতগুলো? 200 ইলেকট্রন ঢুকতেছে, 200 ইলেকট্রন ঢুকতেছে, সে সংখ্যাটা। তাহলে 200 ইলেকট্রন কি কোথায় ঢুকতেছে? ইমিটারে ঢুকতেছে। তাহলে ইমিটারে যদি ইলেকট্রন ঢোকে তাহলে কারেন্ট ইমিটার থেকে বের হবে, কারেন্ট ইমিটার থেকে বের হবে। তড়িৎ প্রবাহের ডিরেকশন হবে ইলেকট্রন প্রবাহের ডিরেকশনের ঠিক উল্টা। ঠিক আছে, ইলেকট্রন প্রবাহের ডিরেকশনের ঠিক উল্টা। তাহলে ইলেকট্রন ঢুকতেছে, তাহলে ইলেকট্রন যদি ঢোকে তাহলে কারেন্ট বের হবে। তাহলে এটা হচ্ছে ইমিটার কারেন্ট আইই, ইমিটার কারেন্ট বের হয়ে আসতেছে। তাহলে দেখো তো ভাই, এইটা একটা নোডের মতো কাজ করতেছে না? আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে চলতরিতে নোড পড়ছি না? এটা একটা নোড। এই নোডের মধ্যে ভালো করে দেখো, এইটা একটা নোড, এই জাংশনটা একটা নোড, এই ট্রানজিস্টর একটা নোড। তাহলে নোডে আইসি ঢুকলো, নোডে আইবি ঢুকলো, দেখো আইবি ঢুকলো, আর এইখান থেকে বের হয়ে আসতেছে কে? আইই। তাহলে এবার তুমি একটা কেসিএল খাটাও তো, খাটাও, কেসিএল খাটাও, কেসিএল খাটিয়ে পাই, বলো কেসিএল খাটিয়ে কি পাই? আসলো কারেন্ট সমান সমান চলে গেল কারেন্ট। তার মানে ইমিটার কারেন্ট এটা সমান সমান বেজ এবং কালেক্টর কারেন্টের যোগফল। ইমিটার কারেন্ট হবে বেজ এবং কালেক্টর কারেন্টের যোগফল। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র। ঠিক আছে, কোটি টাকা দামের সূত্র লাগবে এটা আমাদের। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে এইভাবেই ট্রানজিস্টর অ্যাম্প্লিফিকেশনের কাজটা করে। ক্লিয়ার? বলো, বুঝতে পারছো কিনা? এইবার দেখো, তোমাদের একটা ভিডিও দেখতে বলছিলাম, বুঝছো? তোমাদের একটা ভিডিও দেখতে বলছিলাম, ওই ভিডিওটা আমি এখানে দেখাইতে পারি, কিন্তু দেখাইলে কপিরাইট দিয়ে দিবে, এই কারণে ভিডিওটা দেখানো যাবে না। তো দেখবা এই ভিডিওতে এই জিনিসটা সুন্দর করে ব্যাখ্যা করা আছে। আমি একটু ছোট্ট করে বলি। এই যে 100 ইলেকট্রন, দেখো এখানে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন আছে, আর এখানে অল্প কয়েকটা হোল বা ভ্যাকান্ট আছে, আর এখানে আবার 100 ফ্রি ইলেকট্রন আছে। দেখো যেটা বুঝালাম। তাহলে কি করা হয়েছে? এইখানে একটা ছোট্ট ব্যাটারি লাগানো হয়েছে, ভালো করে দেখো, ছোট্ট একটা ব্যাটারির এটা প্লাস, এই যে ব্যাটারির এটা হচ্ছে প্লাস, দেখো এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তাহলে মাইনাস লাগানো হয়েছে কার সাথে? ইমিটারের সাথে। এই যে ইমিটার, এটা হচ্ছে আমাদের ইমিটার, আর এটা আমাদের বেজ, এটা আমাদের কালেক্টর। বুঝলো? তাহলে ইমিটারের সাথে দেখো মাইনাস আর বেজের সাথে প্লাস লাগানো হয়েছে, ফরওয়ার্ড বায়াস। তাহলে এবার কি হবে? এবার এখান থেকে ইলেকট্রন ফ্লো করা শুরু করবে। এই যে 100 ইলেকট্রন ফ্লো করা শুরু করবে, এইদিকে ইলেকট্রন ফ্লো করা শুরু করবে। তাহলে ইলেকট্রনের কিছু সংখ্যক ইলেকট্রন, খুবই কম সংখ্যক ইলেকট্রন এদিক দিয়ে চলে আসবে, খুবই কম সংখ্যক ইলেকট্রন এই রাস্তা দিয়ে চলে আসবে। তো কয়টা ইলেকট্রন চলে আসবে? ধরো 5টা ইলেকট্রন চলে আসবে, 5টা ইলেকট্রন এই রাস্তা দিয়ে চলে আসবে। ওকে, তাহলে 5টা ইলেকট্রন এই রাস্তা চলে আসলো। তাহলে বাকি ইলেকট্রনগুলো গেল কোথায়? বাকি ইলেকট্রন ওই দিকে যাবে। এখন তুমি বলতে পারো ভাই এখানে তো অলরেডি অনেক ইলেকট্রন আছে। না, সেই ইলেকট্রনগুলো নেই, কারণ সেই ইলেকট্রনগুলো অলরেডি একটা বড় ব্যাটারি, একটা বড় পাম্প। দেখো এই যে বড় পাম্প প্লাস, এটা মাইনাস। দেখো এই ব্যাটারির চেয়ে এই ব্যাটারি বড়। আমরা এখানে লিখছিলাম না এই যে এই V2 ইজ গ্রেটার দেন V1 হবে, তো সেরকম এই ব্যাটারিটা এই ব্যাটারির চেয়ে বড় একটা ব্যাটারি। এই যে বড় একটা ব্যাটারি, এটা V1 আর এটা V2 ইজ গ্রেটার দেন V1।
তাহলে এই বড় ব্যাটারি বড় বাম্প কি করবে, এখানে যে ইলেকট্রনগুলো ছিল সেই ইলেকট্রনগুলোকে টানা শুরু করবে। তাহলে তো জায়গাটা খালি হয়ে গেল। তাহলে জায়গাটা খালি হলে সহজে এখান থেকে যে 95টা ইলেকট্রন ছিল সেই 95টা ইলেকট্রন সহজে ওই রাস্তায় চলে যেতে পারবে, সহজে ওইদিকে চলে যেতে পারবে 95টা ইলেকট্রন। ঠিক আছে, 95টা ইলেকট্রন সহজে এইদিকে চলে যেতে পারবে। আর অলরেডি এখানে 100 ইলেকট্রন ছিল, তাহলে 100 আর 95 মিলে 195 ইলেকট্রন এই রাস্তা দিয়ে আসা শুরু করছে। ঠিক আছে, 195টা ইলেকট্রন, 195 ইলেকট্রন, তাহলে 195 ইলেকট্রন এই দিক দিয়ে আসলো। ঠিক আছে, 195টা ইলেকট্রন এই দিক দিয়ে আসলো। তাহলে এখানে একটা বাল্ব বসাইলে বাল্বটা অনেক বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে, আর এখানে একটা বাল্ব বসাইলে সেই বাল্বটা একটু কম উজ্জ্বল হয়ে জ্বলবে। 5টা ইলেকট্রনের জন্য বাল্ব যেভাবে জ্বলবে 195 ইলেকট্রনের জন্য আরও বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। এবার 195 ইলেকট্রন, 195টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন, এই 5টা ইলেকট্রন 195 ইলেকট্রন এসে আবার ঢুকতেছে কত, 200 ইলেকট্রন আবার ঢুকতেছে দিক দিয়ে। তাহলে এইভাবেই ইলেকট্রনগুলো ফ্লো করতে থাকবে, এইভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে, এইভাবে ঘুরবে, এখানে বেশি ইলেকট্রন এখানে কম ইলেকট্রন, এই রাস্তায় কম ইলেকট্রন। তাহলে তুমি দেখো, খেয়াল করো, তাহলে এদিক দিয়ে ইলেকট্রন ঢুকতেছে কোথায়, ইমিটারে। তাহলে ইমিটার কারেন্টের ডিরেকশন হবে তার নিচের দিকে, ইমিটার কারেন্টের ডিরেকশনটা হবে তার নিচের দিকে। এইবার দেখো আমরা এটাকে আর সার্কিটে যখন আঁকবো তখন আর এইভাবে আঁকবো না, তখন আর এইভাবেও আঁকবো না। তাহলে তখন কিভাবে আঁকবো, তখন আমরা আঁকবো কিভাবে, তখন আমরা এভাবে আঁকবো। এই দেখো তো চেনো কিনা, এই যে এটা ট্রানজিস্টর। তো কেমন ট্রানজিস্টর, কি ধরনের ট্রানজিস্টর, এনপিএন, দেখো এনপিএন ট্রানজিস্টর। তাহলে এটা এন, এটা পি, এটা এনপিএন ট্রানজিস্টর। ওকে, এটা আমাদের বেজ, এটা আমাদের ইমিটার, নিচে ইমিটার, এটা আমাদের কালেক্টর। ওকে, তাহলে আমরা কি করলাম, কালেক্টরকে ইমিটারের সাথে কমন করলাম, এই যে কালেক্টরকে ইমিটারের সাথে, আবার বেসকে ইমিটারের সাথে কমন করলাম, বেসকে ইমিটারের সাথে কমন করলাম, এই যে ইমিটারের সাথে কমন, ইমিটার কমন সাধারণ গ্রাউন্ড, তো এই কারণে এটা কমন ইমিটার সার্কিট, কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টর সার্কিট, ঠিক আছে, অ্যাজ এ অ্যাম্পলিফায়ার। তাহলে এখন কথা হচ্ছে কি, এটা দেখে বোঝার কিন্তু উপায় নেই, এটা দেখে তুমি কিন্তু বোঝার উপায় নেই এটা পিএনপি নাকি এনপিএন। তা আমি লিখে দিছি কি এনপিএন, লিখে দিতে চাই না, ধরো লিখে না দিব। তাহলে আমরা দেখবো বেজ ইমিটার সেকশনে চলে যাব, বেজ ইমিটার সেকশনে গিয়ে পি থেকে এন এর দিকে তড়িৎ প্রবাহের চিহ্ন, বেজ ইমিটার সেকশনে পি থেকে এন এর দিকে হবে তড়িৎ প্রবাহের চিহ্ন, এই যে তড়িৎ প্রবাহের চিহ্ন পি থেকে এন এর দিকে। ওকে, তাহলে এবার আসো, দেখো ইমিটারে ইলেকট্রন ঢুকতেছে, তাহলে ইমিটার থেকে কারেন্ট বের হবে, এই যে তীর চিহ্নই তো বলে দিচ্ছে কারেন্ট বের হবে, এই যে কারেন্ট আইই, ইমিটার কারেন্ট। কালেক্টর থেকে ইলেকট্রন বের হয়ে আসতেছে, তাহলে কালেক্টরে ইলেকট্রন ঢুকবে, কালেক্টরে তড়িৎ প্রবাহ ঢুকবে, তাহলে কালেক্টরে তড়িৎ প্রবাহ ঢুকবে, এই যে তড়িৎ প্রবাহের ডিরেকশন হবে এইদিকে, এটা হচ্ছে কালেক্টর কারেন্ট আইসি। তারপরে বেস থেকে এই যে ইলেকট্রন বের হয়ে আসতেছে, তাহলে কারেন্ট ঢুকবে, তাহলে এটা হচ্ছে বেস কারেন্ট আইবি, এটা বেস কারেন্ট আইবি। তাহলে আমরা সূত্র কি পাইলাম, আইই এটা ইকুয়াল টু আইবি প্লাস আইসি। ওকে, এটাকে কেউ ভি1 দিয়ে লেখে, আবার কেউ ভিবিবি দিয়েও লেখে, আর এটাকে কেউ ভিসিসি দিয়ে লেখে, কারণ কালেক্টরের সাথে যুক্ত ভোল্টেজ এই কারণে ভিসিসি, বেজের সাথে যুক্ত ব্যাটারি এই কারণে ভিবিবি। ঠিক আছে, গ্রাউন্ড হবে, এই যে গ্রাউন্ড দিলাম হচ্ছে ইমিটারে, কারণ ইমিটার কমন, যে কমন সে গ্রাউন্ড, মানে এটা আমার ধরো এটা 10 ভোল্ট, এত সহজ জিনিস, এত চলতরিতের কথা। এটা যদি 10 ভোল্ট হয়, তাহলে এটা যদি 0 ভোল্ট হয়, তাহলে এটা প্লাস 10 ভোল্ট, এটা ধরো 20 ভোল্ট, অবশ্যই এটা হচ্ছে এটা বেশি হবে। তো এটা যদি 20 ভোল্ট হয়, তাহলে এই প্রান্ত যদি প্লাস 20 ভোল্ট হয়, তাহলে এই প্রান্ত 0 ভোল্ট, এই হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ডের হিসাবটা হচ্ছে এইটা, গ্রাউন্ড মানে সেই পয়েন্টের ভোল্টেজ 0, গ্রাউন্ড মানে সেই পয়েন্টের ভোল্টেজটা হবে 0। তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে তুমি দেখো এই সার্কিটে একটু দেখো, এখানে ইলেকট্রন কম, দেখো এই যে ফোটা 1 2 3 4 5 6 7 অনেক কম, কিন্তু এই রাস্তায় দেখো, এই রাস্তায় প্রচুর ইলেকট্রন আসতেছে, দেখো বহুত পরিমাণ ইলেকট্রন আসতেছে। তাহলে এইভাবে অ্যাম্পলিফিকেশনের কাজ করতেছে ট্রানজিস্টর, বুঝছো? ঠিক আছে, এরপরে যদি না বুঝো তাহলে আর বুঝবা না। হ্যাঁ, এইবার দেখো ওইটাকে আমরা টেবিলের উপর এইভাবে ফেলছি, টেবিলের উপর রাখছি, তাহলে দেখো একই জিনিস, এই যে এটা হচ্ছে আমাদের বেজ, দেখো এই যে বেজের কারেন্ট, এই দেখো এটা হচ্ছে বেজের কারেন্ট যাচ্ছে, এই দেখো এইটা হচ্ছে কালেক্টরের কারেন্ট, কোন কারেন্টটা বড়, দেখো কালেক্টর কারেন্টটা বড়, বেশি মান। ঠিক আছে, আর এই দুটো কারেন্ট, এই যে দুটো কারেন্ট গেল, গিয়ে এখান থেকে কারেন্ট বের হবে, এটা হচ্ছে ইমিটারের কারেন্ট, এটা হচ্ছে ইমিটার কারেন্ট। তো দেখো এই বাল্বটা উজ্জ্বল আর এই বাল্বটা একটু অনুজ্জ্বল, তাহলে এর যদি সিগন্যালটা হয় এরকম, এর যে সিগন্যালটা,
এই সিগন্যালটা যদি এরকম হয় তাহলে এর অ্যাক্রসে যে সিগন্যালটা আমরা পাবো সেই সিগন্যালটা হচ্ছে এরকম। এই তাহলে অ্যাম্পলিফিকেশনের কাজ করছে, এটা আমাদের ইনপুট, এইটা আমাদের আউটপুট। তাহলে আউটপুটটা আমি বেশি পাইলাম, এই যে বিবর্ধনের কাজ করলো। তাহলে আশা করি এই অংশটা এবার ভিডিও দেখলে বুঝবা, বুঝলা? ভিডিও দেখলে এই অংশটা বুঝবা, এই যে ট্রানজিস্টরের কাজটা বুঝবা। দেখবা গ্রুপে দেওয়া আছে, এটা আমি ক্লাসে দেখাই দিতে পারি, তো ক্লাসে দেখাই দিলে কপিরাইট দিয়ে দিবে, এটা মানে ভিডিও আর থাকবে না, ঠিক আছে? এই যে এসএস এর ক্লাস নিয়েছিলাম যখন, তখন এই ভিডিও দেখানোর কারণে দিছে, পুরা ভিডিও উড়াই দিছে। হ্যাঁ, আবার আইডি রেস্ট্রিকশন দিয়ে দেয়, এটা তো খুবই বিপদ, তো এটা করা যাবে না আর কি। তো আশা করি তোমরা বুঝে গেছো। এইবার আসো, এইবার মূল হিসাব নিকাশ। এবার আমরা 3 ধরনের ট্রানজিস্টরে 3 ধরনের সার্কিট রাখবো, কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর। আমরা কোনটা বুঝছি জানো? 6টা সার্কিট হয়, টোটাল 6টা সার্কিট হয়। 6টা সার্কিটের একটা সার্কিট আমরা বুঝছি, একটা বুঝছি, এই একটা বুঝলেই হবে। 6টা সার্কিটের একটা বুঝলেই হবে। কমন ইমিটার এনপিএন আমরা বুঝছি। তাহলে কমন ইমিটার পিএনপি, তো পিএনপি এর ব্যাখ্যা একই রকম হবে। আমরা এনপিএন ব্যাখ্যা দিছি, তুমি পিএনপি এর ব্যাখ্যাটা নিজে নিজে বাসায় দিবা। তুমি পিএনপি এর ব্যাখ্যাটা নিজে। নাইমুর রহমান বলছে স্যার কালকে থেকে কি অফলাইন শুরু? হ্যাঁ অফলাইন শুরু, মেসেজ পাওনি? জানাই দেওয়া হয়েছে, তো কালকে থেকে তোমাদের সাথে অফলাইনে দেখা হবে। তাহলে 6টা সার্কিট হবে, কমন ইমিটার পিএনপি, কমন ইমিটার এনপিএন, কমন বেস পিএনপি, কমন বেস এনপিএন, কমন কালেক্টর পিএনপি, কমন কালেক্টর এনপিএন। তাহলে এই যে 6 ধরনের সার্কিট, তো আমরা আসো এঁকে ফেলি, 6 ধরনের সার্কিট এঁকে ফেলি। আঁকা খুবই সহজ আঁকা। অলরেডি আমরা কমন ইমিটার সার্কিট এঁকে ফেলছি। তাহলে প্রথমে আসো কমন ইমিটার, তার হিসাব নিকাশ করব। কমন ইমিটার সার্কিট, তার হিসাব নিকাশ দেখব আমরা। আলফা বিটার সম্পর্ক, হ্যাঁ ওকে হবে। তাহলে কমন ইমিটার সার্কিট 1 এনপিএন। তাহলে কমন ইমিটার এনপিএন একটু আগে কিন্তু আঁকছি, এইবার দেখো একেবারে শর্টকাট আঁকতে হবে। তাহলে তুমি কি করবা, তাড়াতাড়ি একটা ট্রানজিস্টরের সিম্বল এঁকে ফেলবা। যেটারে কমন করবা মাথায় রাখবা, যেটারে আমি কমন করবো সেটা রাখবো নিচে। তাহলে এই হচ্ছে ট্রানজিস্টর সিম্বলটা, যেটারে কমন করবো সেটা নিচে। তাহলে কমন ইমিটার নিচে, তা এটা বেজ, এটা তাহলে কালেক্টর। তাহলে ইমিটার কমন হবে কার সাথে? বেজের সাথেও কমন হবে, কালেক্টরের সাথে কমন হবে। ওকে, কমন করে দাও। তাহলে বেজের এখানে একটা রোধ দিয়ে সুন্দর করে কমন করে দাও। তারপরে কালেক্টরের এখানে একটা রোধ দিয়ে ইমিটারের সাথে কমন করে দাও। এবার কমন করবা কার মাধ্যমে? একটা ব্যাটারির মাধ্যমে। এখানে একটা ব্যাটারি লাগাবা, এখানে একটা ব্যাটারি লাগাবা। এইবার খুব ভালো করে খেয়াল করো, যেখানে তোমাদের ঝামেলা হয় সেটা হচ্ছে ব্যাটারির ভোল্টেজের প্লাস মাইনাস দিবা কেমনে। দেখো খুবই সহজ জিনিস। তুমি আগে সূত্র তো শিখে গেছো। সূত্রটা কি? সূত্র হচ্ছে আইসি ইকুয়াল টু, এই যে সূত্র হচ্ছে এই যে আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, এটা হচ্ছে সূত্র। তাহলে তুমি সবসময় এটাই চিন্তা করবা, যে এখানে সর্বদাই এই সূত্র সর্বদাই খাটবে। আই ইকুয়াল টু হবে আইসি প্লাস আইবি, এটা সর্বদাই খাটবে। এবার সবাই বোর্ডে তাকাও, লেখা বাদ। একটা ট্রানজিস্টরের সিম্বল এঁকে ফেলবা, যেটা কমন সেটা আঁকবা নিচে। তাহলে কালেক্টরের সাথে একটা রোধ দিয়ে কমন ইমিটারকে, বেজের সাথে একটা রোধ দিয়ে কমন ইমিটারকে। এইবার শোনো কি আঁকছো, এটা এনপিএন না? তাহলে লিখো তো এনপিএন। তুমি সর্বদা দেখবা বেজ ইমিটার সেকশন, তীর চিহ্ন কোন দিকে হবে? তাহলে বেজ ইমিটার সেকশনে তীর চিহ্ন কোন দিকে হবে দেখো তো, পিএন। তাহলে তড়িৎ প্রবাহের চিহ্নটা এদিকে না, বহির্মুখী। এনপিএনে বহির্মুখী, মুখস্থ রাখলে তো আরো ভালো। এনপিএনে বহির্মুখী, এই যে বহির্মুখী নিলাম। তাহলে এই যে বহির্মুখী, এই তীর চিহ্ন আমাকে সব বলে দিবে। এই তীর চিহ্ন আমি জানলে এইখানে ব্যাটারির কোনটা প্লাস দিব কোনটা মাইনাস দিব, এখানে কোনটা প্লাস দিব কোনটা মাইনাস দিব, সব আমি জানি। অনেকে কি করে ঢুলে মুখস্থ করে। 6টা সার্কিটের জন্য তুমি এগুলো মুখস্থ করলে জীবনও মনে থাকবে না। তাহলে আমরা কি করব, এখানে যে ব্যাটারি বসাবো তার পোলারিটিটা কিভাবে দিব সেটা বুঝি। আসো কিভাবে দিব পোলারিটিটা সেটা বুঝি। এই যে তীর চিহ্নটা আমাকে কারেন্টের পোলারিটি বলে দিছে। তাহলে এই তীর চিহ্ন নিচের দিকে, অর্থাৎ ইমিটার কারেন্ট বের হয়ে আসতেছে। ওকে গুড। তাহলে ইমিটার কারেন্ট বের হয়ে আসতেছে, এই যে আইই, এটা আইই। তাহলে চিন্তা করো, এটা একটা নোড। এই নোড থেকে যদি ইমিটার কারেন্ট বের হয়ে আসে, তাহলে বেজ কারেন্ট আর কালেক্টর কারেন্টের যোগফল ইমিটার কারেন্ট। তাহলে ইমিটার কারেন্ট যদি বের হয়ে আসে, তাহলে অবশ্যই বেজ কারেন্ট ঢুকতেছে, কালেক্টর কারেন্ট ঢুকতেছে। কালেক্টর কারেন্ট ঢুকবে, বেজ কারেন্ট ঢুকবে।
এটা ঢুকবে, এটা ঢুকবে, এটা বের হয়ে আসবে। তাহলে কালেক্টর কারেন্ট আইসি ডিরেকশন ঢুকতেছে, বেস কারেন্ট আইবি ডিরেকশন ঢুকতেছে। ওকে, হয়ে গেল। এবার এই দুটো তীর চিহ্ন দেখো, এই তীর চিহ্ন এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে। কারেন্ট সবসময় কোথা থেকে কোথায় যায়? কারেন্ট সবসময় ব্যাটারির কোন প্রান্ত থেকে যায়? প্লাস প্রান্ত। তাহলে এটা প্লাস, কারেন্ট যাচ্ছে প্লাস থেকে, কারেন্ট যাচ্ছে, তাহলে এটা প্লাস, তাহলে বাকিটা মাইনাস। তাহলে এই যে এটা ভিসিসি। ওকে, ঠিক একইভাবে কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট কোথা থেকে যাবে? প্লাস থেকে, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটা ভি বিবি। ওকে, আর এইটা হচ্ছে আমাদের আর সি, আর বি, এটা আমাদের আর সি। এই আর সিকে আর এলও বলে, কারণ আমরা এর অ্যাক্রস আউটপুট নিব, তো সংগ্রাহক না, এর নাম সংগ্রাহক, এর অ্যাক্রসে আমরা আউটপুট সংগ্রহ করব। তো এই কারণে এটা লোড রেজিস্টর বা কালেক্টর রেজিস্টর, বা এটাকে আউটপুট রেজিস্টরও বলে, আর আউটপুটও বলে। এটাকে আমরা আর ইনপুটও বলে থাকি, আর ইনপুটও বলে থাকি। কি বুঝলা? তাহলে এর অ্যাক্রসে আমরা যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে ভি আউটপুট। এর অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা হচ্ছে ভি আউটপুট, আর এর অ্যাক্রসে যে ভোল্টেজটা সেইটা আমাদের ইনপুট। এর অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ, ইনপুট। হয়ে গেছে সার্কিট আঁকা শেষ, সার্কিট আঁকার কাজ কমপ্লিট। এইবার আসো, আমরা তো এনপিএন আঁকছি, তুমি এবার পিএনপি আঁকবা। তো ভাই পিএনপি এর জন্য কি আবার এরকমভাবে হিসাব নিকাশ করে করে আসতে হবে? আবার এইগুলো সব হিসাব নিকাশ? নো, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। দেখো পিএনপি কেমনে এঁকে ফেলবো। তাহলে তুমি আগে একটা ট্রানজিস্টার এঁকে ফেলবা, সুন্দর করে একটা ট্রানজিস্টার সিম্বল দিয়ে ট্রানজিস্টার এঁকে ফেলবা। যেটারে কমন করবা সেটা নিচে। তাহলে কমন ইমিটার, এটা হচ্ছে সিই কনফিগারেশন, সিই কমন ইমিটার, কমন ইমিটার সিই কনফিগারেশন বলা হয় এটার। তাহলে যে কমন সে নিচে, ইমিটার কমন নিচে। তাহলে ভাই এটা বেজ আর এটা কালেক্টর, যে কমন সে তো নিচে। ওকে, এবার এর সাথে একটা রোধ যুক্ত করব, এর সাথে একটা রোধ যুক্ত করব, রোধ যুক্ত করে ইমিটারের সাথে কমন। তাহলে এখানে ইমিটারের সাথে কমন হবে। এবার দুটো ব্যাটারি বসাবো কিভাবে? ব্যাটারি বসাবো হচ্ছে কারেন্টের ডিরেকশন দেখে। তো আসো, এটা কি ধরনের ট্রানজিস্টর? এটা পিএনপি, পি এন পি ট্রানজিস্টর। তাহলে আমরা দেখবো কোথায়? বেজ ইমিটার সেকশনে। তীর চিহ্ন কোন দিকে? বেজ ইমিটার সেকশনে তীর চিহ্ন কোন দিকে? বেজ ইমিটার, বেজ ইমিটার, বেজ ইমিটার পি থেকে এন এর দিকে। তাহলে এবার অন্তর্মুখী, এই যে অন্তর্মুখী ভেতরের দিকে। এই তীর চিহ্ন সব আমার বলে দিছে। তাহলে দেখো তো ইমিটার থেকে কারেন্ট, এই তীর চিহ্ন হচ্ছে ইমিটারের কারেন্টের তীর চিহ্ন। তাহলে সেটা ঢুকতেছে, ইমিটার কারেন্ট ঢুকতেছে, এই যে ইমিটার কারেন্ট ঢুকতেছে। তো ভাই ইমিটার কারেন্ট যদি ঢোকে তাহলে কালেক্টর কারেন্ট বের হয়ে আসবে, কারণ এই সূত্র সত্যি হইতে হবে। তাহলে ইমিটার কারেন্ট যদি ঢোকে তাহলে কালেক্টর কারেন্ট বের হয়ে আসবে, ইমিটার কারেন্ট যদি ঢোকে তাহলে বেস কারেন্ট বের হয়ে আসবে। এই যে বেস কারেন্টটা বের হয়ে আসবে, বেস কারেন্ট। কি বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এর মধ্য দিয়ে কারেন্ট বের হয়ে আসলো, এটার মধ্যে দিয়ে কারেন্ট এদিকে বের হয়ে আসলো, আর এই যে ইমিটার থেকে কারেন্ট ঢুকতেছে। ওকে, তাহলে এবার আসো, দেখো কারেন্ট এদিকে আসতেছে, কারেন্ট আসে কোথায়? কারেন্ট যায় প্লাস থেকে, কারেন্ট আসে কোথায়? মাইনাসে। তাহলে এটা মাইনাস, এটা প্লাস, ভি বিবি। ওকে, কারেন্ট আসতেছে, কারেন্ট আসে কোথায়? কারেন্ট আসে মাইনাসে, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, ভি সিসি। ওকে, আর এইটা হচ্ছে আমাদের আর বি বা আর ইনপুট, এটা আমাদের আর সি বা আর আউটপুট। ওকে, তাহলে এর অ্যাক্রসে আমরা যে ভোল্টেজটা পাবো সেটা আমাদের আউটপুট ভোল্টেজ, এর অ্যাক্রসে আউটপুট ভোল্টেজ, আর এর অ্যাক্রসে ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, এটা আমাদের ইনপুট রেজিস্ট্যান্স, এটা আমাদের লোড রেজিস্ট্যান্স বা আউটপুট রেজিস্ট্যান্স। কি ক্লিয়ার? এই হচ্ছে সার্কিট। এবার আমরা সার্কিটের ক্ষেত্রে তিনটা জিনিস হিসাব করব, একটা হচ্ছে কারেন্ট গেইন, একটা হচ্ছে ভোল্টেজ গেইন, আর একটা হচ্ছে পাওয়ার গেইন। গেইন হিসাব করব কারণ এটা অ্যাম্পলিফিকেশনের কাজ করতেছে। মনে করো ইনপুট আমার 10, আউটপুট আমার 1000, তাহলে আমি কত গুণ বিবর্ধিত করলাম, কত গুণ বিবর্ধিত করলাম, সেটাই হচ্ছে আমাদের গেইন। তাহলে 1000 ডিভাইডেড বাই 10 অর্থাৎ 100 গুণ বিবর্ধিত করলাম, দিস ইজ গেইন, যে কত গুণ বিবর্ধিত করতে পারছি। ঠিক আছে, তো এই বিবর্ধনটাই আমরা বের করতে চাই। তো তিনটা জিনিসের বিবর্ধন, কারেন্টের বিবর্ধন, কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন আর পাওয়ার গেইন, তিনটা জিনিস বের করব। তো চলো এক এক করে লিখে ফেলি। তো প্রথমে আসো, এখান থেকে শুরু করি। এক, কারেন্ট গেইন, দুটো চিত্রের জন্য একই কথা। কারেন্ট গেইন, কারেন্ট গেইন এটাকে বাংলায় বলা হয় প্রবাহ লাভ, প্রবাহ লাভ। কারেন্ট মানে প্রবাহ, লাভ মানে গেইন। তো কারেন্ট গেইন, এই কারেন্ট গেইনকে আমরা
এ আই এটা দিয়ে লিখি, এ নিচে ছোট্ট করে আই এটা দিয়ে লিখি কারেন্ট গেইন। তাহলে কারেন্ট গেইন এ হচ্ছে গেইন, এ দিয়ে বোঝানো হয় গেইন। ভোল্টেজ গেইনকে এভি দিয়ে লিখবো, পাওয়ার গেইনকে এপি দিয়ে লিখবো, তো সেটা। তাহলে কারেন্ট গেইন হচ্ছে এ আই, তাহলে কারেন্ট গেইন হবে আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট। ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্ট, ইনপুট কারেন্ট। যে কমন, কমনকে ইমিটার, ইমিটার কমন, ইমিটার যদি কমন হয়, ইমিটার যদি কমন হয় তাহলে আমাদের এই যে সংগ্রাহক ডান পাশ আমাদের আউটপুট আর এই পাশটা আমাদের ইনপুট। এটা কমন, এটা কমন, এটা আমাদের কমন গ্রাউন্ড। তাহলে এই পাশে আমরা আউটপুট নিচ্ছি, তাহলে আউটপুট কারেন্ট কি আইসি আর ইনপুট কারেন্ট কি আইবি। আউটপুট কারেন্ট আইসি, ইনপুট কারেন্ট আইবি। তাহলে আইসি ডিভাইডেড বাই আইবি, আইসি ডিভাইডেড বাই আইবি। এবার আইসি ডিভাইডেড বাই আইবি এটাকে বলা হয় বিটা, বিটা, ঠিক আছে, এটাকে বিটা বলে। তাহলে বিটা ইকুয়াল টু কি আইসি ডিভাইডেড বাই আইবি, এটা হচ্ছে বিটা। তাহলে আমরা কারেন্ট গেইন পেয়ে গেলাম, ওকে, এটা হচ্ছে কারেন্ট গেইনের সূত্র, ওকে। তো এবার আসো ভোল্টেজ গেইন 2 নম্বর, ভোল্টেজ গেইন। তো ভোল্টেজ গেইন কি, ভোল্টেজ গেইন হচ্ছে এভি, অপূর্ব ভাই ভোল্টেজ গেইন। তাহলে ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট। আসো বলো ভি ইকুয়াল টু আইআর, বলো 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 ভি ইকুয়াল টু আইআর। তাহলে এর অ্যাক্রসে আউটপুট ভি ইকুয়াল টু আই আর, এর মধ্যে দিয়ে কারেন্ট কত আইসি, ঠিক আছে, আর রোধ কত, রোধ হচ্ছে আর সি আর এল আর আউটপুট, যা বলবা তুমি, যা বলবা কোনো সমস্যা নেই। তাহলে ভি আউটপুট, তাহলে ভি আউটপুট, তাহলে আমরা রোধ বললাম ধরো আর সি, আর সি, আর আউটপুট কারেন্ট হচ্ছে আইসি ডিভাইডেড বাই ভি ইনপুট। তাহলে ভি ইনপুট, এই যে ইনপুট, ইনপুট, তাহলে এর ভোল্টেজ ভি ইকুয়াল টু আইআর, আইবি আইবি আরবি, আইবি আরবি, তাহলে আরবি আইবি, ওকে, এই হচ্ছে মূল সূত্র, ওকে। এইবার আসো আইসি ডিভাইডেড বাই আইবি মানে কি, আইসি ডিভাইডেড বাই আইবি মানে কি, এ আই বা বিটা, এ আই বা বিটা। তাহলে এটাকে আমরা অতএব লিখতে পারি এভি ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আইবি, দ্যাট ইজ বিটা আরসি বাই আরবি, আরসি বাই আরবি, এই হচ্ছে কাহিনী, শেষ। কি ক্লিয়ার? চলো, হ্যাঁ বলো। না না, আধা ঘন্টা। তাহলে এবার 3 নম্বর, 3 নম্বর হচ্ছে পাওয়ার গেইন। পাওয়ার গেইন, পাওয়ার গেইন হচ্ছে অপূর্ব ফিজিক্স এপি, পাওয়ার গেইন অপূর্ব ফিজিক্স এপি। নাও এপি বের করো। তাহলে পাওয়ার পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট। এবার পাওয়ারের তো বহুত সূত্র আছে, চলো তো এতে শিখছো, আই স্কোয়ার আর, তারপরে ভি আই, তো যেটা দিয়ে লিখবা হবে, কোনো সমস্যা নেই। আসো ভি আই, তাহলে এর ভোল্টেজ ভি আউটপুট, ভি আউটপুট আর এর আই, তাহলে আই আউটপুট হচ্ছে আইসি, আইসি ডিভাইডেড বাই পি ইনপুট। তাহলে পি ইকুয়াল টু এর, পি ইকুয়াল টু ভি আই, ভি ইনপুট, ভি ইনপুট, ভি ইনপুট আর আই বি। এবার দেখো ভি আউটপুট বাই ভি ইনপুট, এই যে ভি আউটপুট বাই ভি ইনপুট দ্যাট ইজ এভি, দ্যাট ইজ এভি, আর আইসি বাই আইবি দ্যাট ইজ বিটা। তাহলে এপি ইকুয়াল টু, এপি ইকুয়াল টু এভি ইন্টু বিটা, এটা হয়। আরও একটা সূত্র হয়, আরও একটা সূত্র কি হয়, এপি ইকুয়াল টু এভি মানে কি, এভি মানে এই যে বিটা, তাহলে বিটা আর সি আর বি আবার একটা বিটা, তাহলে অতএব এপি এইটা ইকুয়াল টু বিটা স্কোয়ার আর সি বাই আর বি, ওকে। কেউ যদি বলো ভাই আমি এটা এইভাবে বের করতে চাই, এপি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এইভাবে বের করতে চাই, ওকে। তাহলে উপরে হবে আইসি স্কোয়ার আর সি আর নিচে হবে আইবি স্কোয়ার আর বি, বুঝলা, আইসি স্কোয়ার আর সি আউটপুট, সি আউটপুট বি ইনপুট, সহজ হিসাব। তাহলে আই স্কোয়ার আর দিয়ে পাওয়ার লিখবো, দেখো। তাহলে উপরে আইসি স্কোয়ার আইবি স্কোয়ার, আইসি বাই আইবি মানে বিটা, তাহলে বিটা স্কোয়ার আর সি বাই আর বি। দেখো যেভাবে হিসাব করো না কেন একই জিনিস, যেভাবে হিসাব করো না কেন দেখো জিনিস একই। তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে আমরা 3টা জিনিস বের করলাম, পাওয়ার গেইন, ভোল্টেজ গেইন আর কারেন্ট গেইন, পাওয়ার গেইন, ভোল্টেজ গেইন আর কারেন্ট গেইন, ওকে। হয়েছে, সবার হয়েছে? এত সুন্দর করে কিন্তু বইয়ে সাজানো পাবা না, এই কারণে মাথায় রাখিও জিনিসগুলা। এবার আসো চেঞ্জ করলাম, এটা কমন ইমিটার গেল, কমন বেজ। আসো এবার কমন বেজ,
কমন বেজ সার্কিট, কমন বেজ কনফিগারেশন, সিবি কনফিগারেশন। কমন বেজটা কমন থাকবে, বেজটা কমন হবে। তাহলে প্রথমে আসো এনপিএন, যে কমন তারে আঁকবো নিচে, যে কমন তারে আঁকবো নিচে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, দেখো তাকো পড়ে থাকো, এই তো আমার ট্রানজিস্টরটা, এটা ইমিটার, এটা কালেক্টর, এটা বেজ। তাহলে যে কমন সে থাকবে নিচে। তাহলে চিন্তা করো তো, যে কমন সে যদি নিচে হয় তাহলে জিনিসটা দেখতে এরকম হয়ে যাবে না? এই যে এটা বেজ, এটা হবে বেজ, এটা হবে বেজ, এটা ইমিটার হলে এটা কালেক্টর, আর এটা কালেক্টর হলে এটা ইমিটার। ঠিক আছে, এটা বেজ, এটা কালেক্টর হলে এটা ইমিটার। ঠিক আছে, আর এটা ইমিটার হলে এটা কালেক্টর। তো নর্মালি আমরা কালেক্টর থেকে সংগ্রহ করি, তো এখানে দুই ধরনের সার্কিট হয়, তো আমরা দুই ধরনের সার্কিট আঁকবো না, আমরা ডান পাশে অর্থাৎ আউটপুটটাকে কালেক্টরই বলবো। ঠিক আছে, আউটপুটটাকে আমরা কালেক্টর বলবো, আউটপুটটাকে আমরা কালেক্টর বলবো। তাহলে যে কমন সে থাকবে নিচে, এই যে বেজ কমন, বেজ নিচে, এই পাশটা কালেক্টর নিব, এই পাশটা ইমিটার নিব। অনেকে বলতে ভাই এটা ইমিটার এটা কালেক্টর নিলে কি হবে? কিছুই হবে না, একই জিনিস হবে। কেন একই জিনিস হবে? কেন একই জিনিস হবে? কেন একই জিনিস হবে? আচ্ছা দেখাচ্ছি তোমার কেন একই জিনিস হবে। এটা কি ট্রানজিস্টর? এনপিএন। তাহলে এটা এন, এটা পি, এটা এন। এখন তুমি যদি এই এন রে, এই এনটাকে, এটাকে যদি ইমিটার তুমি বলোই, তো ঘটনা একই, তো ঘটনা এটাও এন টার্মিনাল, এটাও এন টার্মিনাল, দুটোই তো এন টার্মিনাল। বুঝতে পারছো? দুটোই তো এন টার্মিনাল। তো কোনটাকে তুমি ইমিটার বলবা, কোনটাকে কালেক্টর বলবা, এটা কিছু ম্যাটার করে না আসলে। তাহলে এবার এই কালেক্টর থেকে একটা রোধ নিয়ে বেজের সাথে সংযুক্ত করে দিব একটা ব্যাটারির মাধ্যমে। কালেক্টর প্রান্ত এটা আমাদের আরসি, এটা আমাদের আর বা আউটপুট বা আর এল, আর ইমিটারের সাথে একটা রোধ সংযুক্ত করে তারপরে বেজের সাথে যুক্ত করব। তাহলে এটা হবে আমাদের আর ইনপুট, এটা হচ্ছে আমাদের আর বি, আর বি না সরি আর ই, কিন্তু এবার আর ই, কারণ ইমিটার প্রান্তের। ওকে, তাহলে এবার কোনটা? এন পি এন। তো তীর চিহ্ন কই দিব? বেজ ইমিটার সেকশন, বেজ ইমিটার পি থেকে এনের দিকে বহির্মুখী। এই তীর চিহ্ন দিতে পারলেই সব শেষ, এই তীর চিহ্ন দিতে পারলে সার্কিট আঁকা যাবে। তাহলে ইমিটার কারেন্ট এই দিক দিয়ে বের হচ্ছে। অনেকে মুখস্থ করে, তীর চিহ্ন টিহ্ন সব মুখস্থ করে, এগুলা মুখস্থ করলে মনে করো পাপ হবে, অন্যায় হবে। এটা হচ্ছে ইমিটার, ইমিটারের কারেন্ট বের হয়ে আসতেছে। ইমিটারের কারেন্ট যদি বের হয়ে আসে, বেজের কারেন্ট ঢুকবে, বেজের কারেন্ট ঢুকবে, কালেক্টরের কারেন্টও ঢুকবে, কালেক্টর কারেন্ট ঢুকবে। কালেক্টর কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, ভিসিসি। ইমিটারের কারেন্ট আসতেছে, কারেন্ট আসে মাইনাসে, তাহলে এইটা বাকিটা প্লাস, তাহলে এটা ভিইই। শেষ। কারেন্ট যাচ্ছে, প্লাস দিয়ে কারেন্ট যায়, কারেন্ট আসতেছে, মাইনাসে আসে, শেষ হয়ে গেল সার্কিট আঁকা, সার্কিট কমপ্লিট। তাহলে এবার দ্বিতীয় সার্কিট এঁকে ফেলো, 2 নম্বর। 2 নম্বরটা কি? পিএনপি ট্রানজিস্টর। তাহলে একই রকমভাবে যারে কমন সে থাকবে আগে নিচে, তাহলে তারে আগে নিচে পাঠাই। বেজ, এটা ইমিটার, কালেক্টর। ওকে, তাহলে এটা বেজ, এটা ইমিটার, এটা কালেক্টর। তাহলে এটা পিএনপি, পি এন পি, বেজ ইমিটার সেকশনে তীর চিহ্ন দেখবো অন্তর্মুখী, এইটার উল্টা, সবকিছু উল্টা। ঠিক আছে, এইটার সবকিছু উল্টা। তাহলে কারেন্ট এবার এদিক দিয়ে ঢুকতেছে, আইই। ইমিটার কারেন্ট যদি ঢোকে তাহলে অবশ্যই কালেক্টর কারেন্ট বের হয়ে আসবে, বেজ কারেন্টও বের হয়ে আসবে। ইমিটার কারেন্ট যা হবে তার উল্টা হবে বেজ আর কালেক্টর কারেন্ট। ওকে, তাহলে কারেন্ট যদি এদিক দিয়ে ঢোকে তাহলে এটা প্লাস আর এটা মাইনাস। কারেন্ট এদিক দিয়ে আসতেছে, তাহলে এটা মাইনাস, এটা প্লাস। দেখো এটার উল্টা, দেখো এইটার জাস্ট উল্টাটা ওই পাশে। তাহলে এটাকে ভিইই আর এটাকে ভিসিসি বললাম। ইমিটারে যুক্ত তাই ভিইই, কালেক্টরে যুক্ত তাই ভিসিসি দিলাম। ওটা নাম তুমি V1 V2 দিলেও কোনো সমস্যা নেই। আর রোধ আসো, তাহলে এইটা আমার কালেক্টর রোধ আরসি বা আর আউটপুট, আর এটা আমার ইনপুট বা এটা আমার আর ই। তাহলে এবার আসো আমরা হিসাব নিকাশ করব। কি কি হিসাব করব? তাহলে এবার 1 কারেন্ট গেইন, কারেন্ট
গেইন, কারেন্ট গেইন হিসাব করব। তাহলে কারেন্ট গেইনকে কি দিয়ে প্রকাশ করি? এ আই। তাহলে আউটপুট কারেন্ট আই আউটপুট ডিভাইডেড বাই আই ইনপুট। নাও তুমি দেখে বলো, আই ইনপুট আউটপুট ইনপুট দেখে বলো নাও। তাহলে অতএব এ আই এটা ইকুয়াল টু কি হচ্ছে বলো? দেখো আউটপুট কারেন্ট তো এর অ্যাক্রসে আউটপুট, তাহলে এর অ্যাক্রসে আমরা নিব আউটপুট, এই যে এর অ্যাক্রসে, এটা এর অ্যাক্রসে ভি আউটপুট হবে। তাহলে আইসি আউটপুট ইনপুট যে কমন সেটা বাদ দিয়ে বাকিটা ইনপুট। এই বেজ হচ্ছে এবার কমন, তাহলে এই ইমিটারটা আমার ইনপুট, ইমিটারের কারেন্ট আইই। তাহলে আইসি বাই আইই, এই আইসি বাই আই এটাকে বলা হয় আলফা, ঠিক আছে, এটাকে বলা হয় আলফা। আইসি বাই আই এটাকে বলা হয় আলফা, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আইসি ডিভাইডেড বাই আই এটা হচ্ছে আলফা, কি ক্লিয়ার? ওকে, এইবার আসো 2 নম্বর, ভোল্টেজ গেইন। তাহলে ভোল্টেজ গেইন হচ্ছে এবি, ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট। তাহলে ভোল্টেজ গেইন এবি, তাহলে ভি আউটপুট এর অ্যাক্রসে ভোল্টেজ ভি ইকুয়াল টু আইআর, তাহলে আইসি আর সি ডিভাইডেড বাই ভি ইনপুট আইআর, আইই আর ই। এবার আইসি বাই আই মানে আলফা, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে অতএব এ ভি ইকুয়াল টু এ আই বা আলফা আর সি বাই আর ই। ওকে, এই হচ্ছে একটা সূত্র। আর 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে পাওয়ার গেইন। পাওয়ার গেইন হচ্ছে অপূর্ব ফিজিক্স নাকি, এপি। তাহলে পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট। নাও পি ইকুয়াল টু, এখন যে সূত্র দিয়ে যাইতে যাও, পি ইকুয়াল টু ভিআই যদি যাই, তাহলে ভি আউটপুট আই আউটপুট মানে আইসি, ভি ইনপুট এই যে এর অ্যাক্রসে ভি ইনপুট, তাহলে এর অ্যাক্রসে ভি ইনপুট ভি ইকুয়াল টু আইআর, ভি লাগবে না, ভি ইনপুট আর আই হচ্ছে আইই। তাহলে এবার ভি আউটপুট বাই ভি ইনপুট দ্যাট ইজ এভি। তাহলে অতএব এপি ইকুয়াল টু যে কোনো ক্ষেত্রে পাওয়ার গেইন হবে ভোল্টেজ গেইন গুণ কারেন্ট গেইন, সহজ হিসাব। যে কোনো ক্ষেত্রে পাওয়ার গেইন হবে ভোল্টেজ গেইন এভি গুণ কারেন্ট গেইন। দেখো আইসি বাই আই মানে তো কারেন্ট গেইন, এই যে এআই বা আলফা। এই যে কোনো ক্ষেত্রে পাওয়ার গেইন হবে ভোল্টেজ গেইন এবং কারেন্ট গেইনের গুণফল। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এপি ইকুয়াল টু আই স্কোয়ার আর যদি লিখতাম তাহলে আইসি স্কোয়ার এর অ্যাক্রসে আইসি স্কোয়ার আর সি আর আইই স্কোয়ার আর ই। তাহলে অতএব এপি এটা ইকুয়াল টু, এটা মানে আলফা, তাহলে আলফা স্কোয়ার আর সি বাই আর ই। তো ডাইরেক্ট এই সূত্রগুলো তুমি ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই। সূত্রগুলো আমরা তৈরি করে রাখলাম। মার্জুক বলছে ফিল করতে পারছি না, ফিল করা লাগবে না, যা লিখতেছি করো, ঠিক আছে? তোমার 6টা সার্কিট, আমি 6টা সার্কিটের হিসাব তো বুঝাইনি, তোমার হিসাব বুঝাইছি কয়টা সার্কিটের? একটা সার্কিটের হিসাব বুঝাইছি, তাহলে বাকি 5টা সার্কিটের হিসাব তো বুঝতে হবে। এখন বাকি 5টা সার্কিটের হিসাব করতে গেলে আমাদের মনে করো যে বয়স শেষ হয়ে যাবে, তো আমাদের বাকি 5টা সার্কিট দরকার নেই। তুমি খালি এখন আমি যে নিয়মে শিখাচ্ছি, শর্টকাট যে টেকনিকগুলো শিখাচ্ছি, সেই টেকনিকগুলো মাথায় রাখবা, যে কিভাবে সার্কিট আঁকতে হয়, কিভাবে মুখস্থ না করে বিভিন্ন গেইনগুলো বের করে যায়, সেই জিনিসগুলো তোমার শিখতে হবে। ওকে, ঠিক আছে? তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো আর একটা সার্কিট, লিখে ফেলো, এটা করলেই শেষ। সেটা হচ্ছে কমন কালেক্টর সার্কিট, অর্থাৎ সিসি কনফিগারেশন, এটা হচ্ছে সিসি সার্কিট। তাহলে 2 ধরনের, দ্রুত এঁকে ফেলো তো দেখি, আমার জন্য বসে না থাকে। পিএনপিএন, আমরা প্রথমে কোনটা আঁকি? এনপিএন আঁকি। এনপিএন, যে কমন সে যাবে নিচে, তাহলে কালেক্টরকে নিচে দিব। দেখো এটা বেজ, এটা কালেক্টর, এটা ইমিটার, তাহলে কি হবে? নিচে যাবে এটা, এই যে কালেক্টর যাবে নিচে, তা আমরা এটাকে রোটেট করে এই পাশে এইভাবে আঁকি, সমস্যা কি? আমরা এইভাবে আঁকি, এই যে এটা হচ্ছে আমার কালেক্টর, এইটা তাহলে ইমিটার, উল্টে গেল। আগে এই যে আমরা এখানে আঁকছিলাম,
এটা এবার উল্টে যাবে, উল্টে ইমিটার চলে যাবে উপরে, কালেক্টর চলে আসবে নিচে। ঠিক আছে, এই যে ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর এরকম আছে, এটাকে উল্টাই দিবা, উল্টাই দিবা, এইভাবে উল্টাই দিবা। ঠিক আছে, তাহলে যে কমন আমরা সবসময় তার নিচে আঁকবো, তাহলে সুবিধা আছে, তাহলে সুবিধা পাবো। তাহলে এইটা আমাদের বেজ। এবার কমন হচ্ছে কালেক্টর, তাহলে বেজ থেকে একটা ব্যাটারি এনে কালেক্টরের সাথে সংযুক্ত করে দিব, ইমিটার থেকে একটা ব্যাটারি এনে সেটা আবার কালেক্টরের সাথে, ইমিটার থেকে একটা ব্যাটারি, ইমিটার থেকে একটা ব্যাটারি এনে কালেক্টরের সাথে সংযুক্ত করে দিব। এটা আর ই ইমিটারের রোধ, এটা আর বি বেজের রোধ, আর কমনকে কমন হচ্ছে কালেক্টর, কমনকে কমন হচ্ছে কালেক্টর। নাও এবার তীর চিহ্ন বসাইতে হবে, তাহলে এন পি এন, এন পি এন, তীর চিহ্ন বেজ ইমিটার সেকশন, বেজ কালেক্টর না বেজ ইমিটার, বেজ ইমিটার সেকশনে তীর চিহ্ন, তাহলে বেজ ইমিটার সেকশনে তীর চিহ্ন পি থেকে এনের দিকে, পি থেকে এনের দিকে, এই যে হয়ে গেল। এই তীর চিহ্ন দিতে পারলেই সব শেষ। তাহলে ইমিটার কারেন্ট বের হয়ে আসতেছে, এই যে ইমিটার কারেন্ট, ইমিটার কারেন্ট যদি বের হয়ে আসে তাহলে আমরা কি শিখলাম, যে কোনো সার্কিটের ক্ষেত্রে ইমিটার কারেন্ট যদি বের হয়ে আসে, ইমিটার কারেন্ট যদি বের হয়ে আসে তাহলে আমরা কি শিখলাম, যে ইমিটার বের হয়ে আসলে বেজের কারেন্ট ঢুকবে, বেজের কারেন্ট ঢুকবে, কালেক্টরের কারেন্ট ঢুকবে। ঠিক আছে, 6টা সার্কিট, তো 6টা সার্কিটের আমরা একটা খুব ভালো করে বুঝছি, আর বাকিগুলা আমরা সূত্র দেখে এঁকে ফেলবো, সহজ হিসাব। ঠিক আছে, 6টা সার্কিট আমাদের বইতে নেই, কিছুই নেই বইতে, কিছুই নেই বইতে, কিছুই নেই, দেখবা বইতে 2টো সার্কিটের হিসাব নিকাশ ব্যাখ্যা করা আছে। ওকে, তাহলে এইখানে কারেন্ট আসতেছে, তাহলে কারেন্ট আসে মাইনাসে, তাহলে এটা প্লাস, তাহলে এটা ভি ই ই, কারেন্ট দেখো যাচ্ছে, কারেন্ট যাচ্ছে প্লাস থেকে যায়, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটা ভি বিবি বেজে যুক্ত, তাহলে এটা এনপিএন হয়ে গেল। এবার দ্রুত পিএনপি এঁকে ফেলো, দ্রুত পিএনপি তোমরা আঁকো, তোমরা বোর্ডে তাকাবা না, আঁকো, বোর্ডে না তাকায় এঁকে ফেলো। যে কমন সে থাকবে নিচে, কালেক্টর নিচে, এটা বেজ, এটা ইমিটার। ঠিক আছে, তাহলে এবার তীর চিহ্নটা কোন দিকে হবে, পিএনপি, পি এন পি, বেজ ইমিটার সেকশন, এই যে বেজ ইমিটার সেকশন, বা সংক্ষেপে মুখস্থ রাখতে পারো পিএনপি, তার মানে অন্তর্মুখী, এই যে অন্তর্মুখী। এবার বেজ থেকে একটা রোধের মাধ্যমে কালেক্টরের সাথে একটা ব্যাটারি সংযুক্ত করে দিব, কালেক্টরকে কমন করে ফেলবো, ইমিটার থেকে একটা রোধের মাধ্যমে একটা ব্যাটারি দিয়ে কালেক্টরের সাথে সংযুক্ত করে রাখবো। তো এটা আমাদের আর ই, এটা আমাদের আর বি, এটা আমাদের আউটপুট, আর কি এটা আমাদের আউটপুট, এটা আমাদের ইনপুট, ইনপুট। তাহলে এবার আসো তীর চিহ্ন, এই তীর চিহ্ন বলে দিছে সব কিছু। তাহলে ইমিটার কারেন্ট ঢুকতেছে, ইমিটার কারেন্ট যদি ঢোকে, ঢোকে বেজের কারেন্ট বের হয়ে আসবে, বেজের কারেন্ট বের হয়ে আসবে, কালেক্টরের কারেন্ট বের হয়ে আসবে। অনেক সময় দেখবা বইতে ভুল সার্কিট আঁকা আছে, তুমি বুঝতে পারবা যে এটা বইতে ভুল আঁকা আছে, তুমি নিজেই বুঝে যাবা। যদি দেখো তুমি যেভাবে আঁকছেছো তার সাথে মেলে নাই, বইতে উল্টাপাল্টা করে পোলারিটি বসায় রাখছে ব্যাটারির, তাহলে বুঝবা ওটা ভুল আঁকছে। ওরা কি করছে, ওই মানে অত কিছু চিন্তা ভাবনা করে সার্কিট আঁকে নাই, তো তুমি ঠিক করে নিবা, বুঝলা, তুমি ঠিক করে নিবা। অনেক সময় কিন্তু দেখবা বইতে ভুল সার্কিট আঁকা আছে। তাহলে কারেন্ট আসলো কোথায় আসে, মাইনাস, এটা প্লাস, তাহলে এটা ভি বিবি। তারপরে কারেন্ট যাচ্ছে, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা ভি ই ই ই ই, এই এই হচ্ছে আমাদের হিসাব। তাহলে আসো এবার 3টা জিনিস হিসাব করব। এক কারেন্ট গেইন, কারেন্ট গেইন, তো কারেন্ট গেইন হচ্ছে এআই, আই আউটপুট ডিভাইডেড বাই আই ইনপুট। নাও দেখি তোমরা বলো তো, বলো আউটপুট ইনপুট বলো। এই যে আউটপুট, এর অ্যাক্রসে আউটপুট নিব আমরা, এর অ্যাক্রসে আমরা নিব আউটপুট। তাহলে আউটপুট কারেন্ট কত, বলো বলো বলো, কমেন্ট করো। আউটপুট কারেন্ট, হ্যাঁ আইই, আর ইনপুট যে কমন, এটা কমন, কমনটা কখনো ইনপুট আউটপুট কিছুই হয় না, ও কমন। তাহলে এই পাশে হচ্ছে আমাদের ইনপুট হবে কোনটা, আইবি, আইবি, এটারে বলা হয় গামা, আইবি, আইই বাই আইবি, দ্যাট ইজ গামা। এবার 2 নম্বর ভোল্টেজ গেইন, ভোল্টেজ গেইন। ঠিক আছে, তো ভোল্টেজ গেইন হচ্ছে এভি, এভি, তাহলে এভি ইকুয়াল টু হবে ভি আউটপুট
ডিভাইডেড বাই ভি ইনপুট, ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট ভোল্টেজ গেইন। তাহলে ভি আউটপুট কত, আসো ভি আউটপুট হিসাব করি। ভি ইকুয়াল টু আই আর, তাহলে আইই আর ই, আইই আর ই, আর এর জন্য আইবি আর বি, আইবি আর বি। তাহলে অতএব এ ভি এটা ইকুয়াল টু আইই বাই আইবি গামা, তাহলে গামা আর ই ডিভাইডেড বাই আর বি ভোল্টেজ গেইন। ওকে, আর 3 নম্বর পাওয়ার গেইন। তাহলে পাওয়ার গেইন হচ্ছে অপূর্ব ফিজিক্স এপি, তাহলে পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট। তাহলে পি আউটপুট, পি ইকুয়াল টু অনেক কিছু লিখতে পারি, আই স্কোয়ার আরও লিখতে পারি, ভি আইও লিখতে পারি। তাহলে ভি আউটপুট আই আউটপুট, তো আই আউটপুট কি আই ই, আর ভি ইনপুট আই ইনপুট, আই ইনপুট আই বি, আই বাই আইবি মানে আই বাই আইবি মানে গামা। তাহলে অতএব দেখো এপি এটা ইকুয়াল টু এ ভি ইন্টু গামা। তাহলে যে কোনো পাওয়ার গেইন হবে ভোল্টেজ গেইন এবং কারেন্ট গেইনের গুণফল, অথবা যে কোনো ভোল্টেজ গেইন হবে, যে কোনো ভোল্টেজ গেইন হবে কারেন্ট গেইনের বর্গ ইন্টু আউটপুট রেজিস্ট্যান্স আর ই ডিভাইডেড বাই ইনপুট রেজিস্ট্যান্স আর বি। কেমনে, আই স্কোয়ার আর, তাহলে আই স্কোয়ার আই, আই ই স্কোয়ার আর, আর ই, আই স্কোয়ার এর এক হচ্ছে আই বি স্কোয়ার আর বি, তাহলে আই বাই আইবি, আই বাই আইবি, তাহলে আই ই ডিভাইডেড বাই আইবি এটা হচ্ছে গামা, তাহলে গামা স্কোয়ার আর ই ডিভাইডেড বাই আর বি, দ্যাট ইজ এপি। এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ, বুঝলা? তো বোর্ড বইতে এত কিছু পাবা না, আমি অনেক কিছু শিখে ফেলছি, কিন্তু দেখবা বোর্ড বইতে এত কিছু নাই। তা আমরা মোটামুটি ট্রানজিস্টরের সূত্রগুলাকে প্যাকেট করে ফেলছি। এবার পরের দিন এই সূত্রগুলা দিয়ে ম্যাথ প্রবলেম সলভ করতে হবে। এবার বলো তোমাদের মনের কোনো কথা থাকলে বলো। মেহরাব হাসান হামজা বলছে আইই, আচ্ছা প্রশ্নের উত্তর দিছো, ঠিক আছে, গুড, ভেরি গুড। বলো আর কারো কোনো কথা থাকলে বলো। অফলাইনে কোন চ্যাপ্টার পড়াবেন? এটাই না, না অফলাইনে এটা পড়াবো না দাদা, কালকে অফলাইনে অফলাইনে নতুন চ্যাপ্টার শুরু করব। এখানে আর 2টো ক্লাস লাগবে, 2টো ক্লাস এখানে শেষ করে দিব, ধরো শুক্রবারে নিয়ে 2টো ক্লাস শেষ করে দিব, বুঝলা? অফলাইনে কালকে থেকে তো অফলাইন শুরু, তো অফলাইনে আমরা অন্য চ্যাপ্টার শুরু করব, ধরো তাপগতিবিদ্যা শুরু করতে পারি বা ভৌত আলোক বিজ্ঞান শুরু করতে পারি, ঠিক আছে? তোমাদের ভৌত আলোক বিজ্ঞানের ক্লাসগুলো তো গ্রুপে অলরেডি দেওয়া আছে, ঠিক আছে, এসিএসও দেওয়া আছে, তোমাদের অফলাইনের জন্য তোমাদেরও দেওয়া আছে, সব জায়গায় দেওয়া আছে, ভৌত আলোক বিজ্ঞানের ক্লাস দেওয়া আছে। বলছিলাম যে যারা পারো বন্ধের মধ্যে করে নিও ক্লাসগুলো, ওই একই ক্লাস আবার নিব, সমস্যা নেই। এগুলো আবার কিসের ক্লাস? এগুলো আবার ক্লাসের ক্লাস। ভাই কালকে সকালে আর একটা অনলাইনে, কালকে থেকে তো অফলাইন শুরু, কালকে আর অনলাইন নেওয়ার সময় পাবো না। হ্যাঁ অনলাইনে তো একজন মোস্তাফিজুর রহমান সানি বলছে অনলাইনে অনেক ভালো লাগছে। অনলাইনে পড়াশোনা আরাম আছে, ঠিক আছে, কিন্তু অনলাইনে সবার জন্য ভালো না, বুঝলা? অনলাইন আর অফলাইনের মধ্যে আমি তোমার পার্থক্য বলি। যারা ধরো নিজের গরজে পড়াশোনা করে, এই দেখো এখানে ক্লাস নিলাম কত ঘন্টা, 1 ঘন্টা 33 মিনিট, তো তোমার অফলাইনে আমি 1 ঘন্টা 33 মিনিট নেওয়ার সময় পাবো না, ঠিক আছে? অফলাইনে যখন আমি ক্লাসটা করাবো, এই ক্লাসটা যখন করাবো তখন একটা করাই দিয়ে বাকি 2টা হোমওয়ার্ক দিয়ে দিতাম, যে বাকি 2টা তোমরা করে নিয়ে আসবা, এটা হোমওয়ার্ক দেওয়া লাগতো, সেইটা আমি করে দিতে পারলাম, এই আর কি, বুঝলা? ভাইয়া মডার্ন ফিজিক্স পড়ান, মডার্ন ফিজিক্স পড়ান, মডার্ন ফিজিক্স পড়াবো, তাপগতিবিদ্যা বা ভৌত আলোক বিজ্ঞান যে কোনো একটা পড়ানোর পরে মডার্ন ফিজিক্স পড়াবো। আর অফলাইনে কি হয়, অফলাইনে তুমি ওই যে যেমন এখানে ধরো ক্লাস শুরুর সময় অলরেডি 100-র উপরে স্টুডেন্ট ছিল এখানে, ক্লাস যখন শুরু হয় এখন লাস্ট পর্যন্ত এই যে 75 কি 73 জন আছে, তাহলে বাদ বাকিগুলো কি হয়েছে, ক্লাস থেকে বের হয়ে গেছে। তাই তুমি চিন্তা করো অফলাইন ক্লাস, অফলাইন ব্যাচে স্টুডেন্টরা পড়তেছে 100 জন স্টুডেন্ট, আমার একটা ব্যাচেও 100 জন না, একটা ব্যাচেও 100-র বেশি, তাহলে 100 জনে ধরো 100 জন ক্লাস করতেছিল, 25 জন অলরেডি বের হয়ে গেছে। তো 25 জন ক্লাস করতে করতে ধরো অফলাইন ব্যাচে 25 জন ক্লাস করতে করতে বের হয়ে গেছে, তো ওদের আমি কি ঠ্যাং ভেঙে ফেলবো না? বলো, ক্লাস থেকে যদি বের হয়ে যায় ঠ্যাং ভেঙে ফেলবো না? তো মনে করো ঠ্যাং ভাঙার সুযোগটা তো অনলাইনে নাই, এই কারণে অনলাইন ভালো,
এই যে অনেকে মনে করো ক্লাস করতে করতে বের হয়ে গেল, ক্লাস করতে করতে মনে করো যে মেসেঞ্জারে টুং করে উঠছে, ও কি করছে মেসেঞ্জারে টুং করে উঠছে, ও রিপ্লাই দিতে চলে গেছে ওখানে, আর ওখানে গিয়ে আর ক্লাসের কথা মনে নাই। তো এইটা হচ্ছে অনলাইনের সমস্যা। আর অফলাইনে কি হচ্ছে, অফলাইনে তো তুমি ক্লাসে ওই যে টুং করে ওঠার সুযোগ নাই, তো তখন আমি তোমার মনে করো জোর করে পড়াবো, জোর করে গিলাবো। তো এটা হচ্ছে অফলাইনের ভালো আর কি। মডার্ন ফিজিক্সের প্লে লিস্টটা দিবেন? মডার্ন ফিজিক্সের প্লে লিস্ট নাই আমার, আমার মডার্ন ফিজিক্সের প্লে লিস্ট নাই। ঠিক আছে, মিম ওবায়দুল্লাহ বলছে অফলাইন ভালো। হ্যাঁ অফলাইন তো ভালো অবশ্যই, ঠিক আছে, অফলাইন তো অবশ্যই ভালো। ওকে ক্লিয়ার। তবে পড়াশোনা করো, অনলাইন হোক অফলাইন হোক পড়াশোনা করো, ঠিক আছে। ওকে তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই সুস্থ থাকো ভালো থাকো। আর কালকে সবার সাথে অফলাইনে দেখা হচ্ছে, কালকে থেকে অফলাইন ক্লাস শুরু, সবার সাথে দেখা হচ্ছে। আর এই অধ্যায়ের আর 2টো ক্লাস হবে, তো সেই 2টো ক্লাস আমরা অনলাইনে নিয়ে নিব। ধরো এক শুক্রবারে একটা ক্লাস নিয়ে নিব, পরের শুক্রবারে আর একটা ক্লাস নিয়ে নিলে শেষ হয়ে যাবে আমাদের। কি ক্লিয়ার? হ্যাঁ অনলাইনে অনেক বেশি পড়া যায়, যেমন অনলাইনে আমরা 1.5 ঘন্টা পড়লাম, একজন বলছো অনলাইনে অনেক বেশি পড়া যায়। হ্যাঁ অনলাইনে অনেক বেশি পড়া যায়, কারণ সময়টা অনেক বেশি। তুমি তো আমার অফলাইনে 1 ঘন্টার বেশি দিবা না, বুঝলা? অফলাইনে তুমি আমার 1 ঘন্টার বেশি তো দিবা না, আর সেই 1 ঘন্টার মধ্যে তোমরা আস্তে আস্তেই মনে করো যে কেন তোমাদের উপরে চেতি মাঝে মাঝে, হ্যাঁ কেন মনে করো যে তোমাদের উপরে এমন দুর্ব্যবহার করি, কেন করি? কারণ তোমরা আমার সময়টারে নষ্ট করে দাও। যে 1 ঘন্টা টাইম পাচ্ছি আমি পড়ানোর, সেই 1 ঘন্টার মধ্যে ধরো আমি 5-10 মিনিট আসা যাওয়ায় সময় ধরে নিলাম নষ্ট হয়। 5-10 মিনিট এক ব্যাচ বের হবে, এক ব্যাচ ঢুকবে, আসা যাওয়ায় 10 মিনিট যায়, তাহলে 50 মিনিট তো আমার দিতে হবে। তারপরও সেই 50 মিনিটের মধ্যে একজন আসে 10-এ 20-এ, হ্যাঁ মানে 15-তে, তো এইগুলা করলে তো বিরক্ত লাগেই। তো এই হচ্ছে ব্যাপার। আর অনলাইন ক্লাসে তুমি কখন ঢুকলা কখন বের হলা ওটা কিচ্ছু যায় আসে না আমার, ঠিক আছে। বসতে অনেক সময়, হ্যাঁ মেয়েরা আবার বসতে গিয়ে ঢং করে, ঠিক আছে, মেয়েরা বসতে কি ঢং করে সেটা তোমরা জানো। আজকে আবার নিয়ে ফেলেন ক্লাস, মজাই লাগছে। আচ্ছা না থাক, আজকে আর নিয়ে না নিই, শুক্রবার তো এই যে পরশু দিনই তো শুক্রবার, পরশু দিন নিয়ে নিব। হ্যাঁ আর তোমাদের হচ্ছে যে চলতরিতের একটা পরীক্ষা হয়েছিল, তার একটা 1 শট এমসিকিউ ক্লাস নিয়ে নিব। ক্লাস তো মনে করো বন্ধ থাকলে তো অনেক ক্লাস নেওয়া যায়, ঠিক আছে, এই বন্ধের মধ্যে ধুমাধাম দেখো কতগুলো ক্লাস নিয়ে নিছি। কিন্তু অফলাইন ব্যাচ যখন চলে তখন একটা ব্যাচের পর একটা ব্যাচ, এই যে সারা দিন চলতে থাকে, সকাল 6:30 থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত চলতে থাকে, আবার এরপর অনলাইন ক্লাস, ক্লাস নেওয়ার সময় পাই না, ঠিক আছে। তো দোয়া করো, এরপরে যখন রুম বড় করে ফেলবো, ঠিক আছে, এরপরে রুম বড় করে ফেলবো, দেখি রুম বড় করার চিন্তা ভাবনা করতেছি। এবার রুম বড় করে ব্যাচ কমায় দিব, ব্যাচ সংখ্যা কমায় দিব, কমায় দিয়ে ফ্রি টাইম বের করব, ফ্রি টাইম থাকলে সেই ফ্রি টাইমগুলোতে ধুমাধাম ক্লাস নিয়ে নেব, বুঝলা? ভাই অফলাইনে কোনো এক্সাম নেবেন? এক্সাম তো নিবই, তোমাদের যে চ্যাপ্টার হয়ে গেছে সেই চ্যাপ্টারের উপরে এক্সাম নিব। প্রথম দিন কোনো এক্সাম নিব না, প্রথম দিন জানাই দিব, তোমাদের সাথে আলোচনা করে এক্সাম দিয়ে দিব। ভাই এই চ্যাপ্টার ভিডিওগুলো তো গ্রুপে থাকবে, হ্যাঁ গ্রুপে থাকবে, গ্রুপে থাকবে না কেন? শুধু পাইরেসি করিও না, ঠিক আছে, 5 টাকা 10 টাকা করে বিক্রি করিও না, তাহলে গ্রুপে রাখবো। আর যদি দেখি উল্টাপাল্টা করতেছে তখন কিন্তু আবার ডিলিট দিয়ে দিব। তো এই কারণে যাতে গ্রুপে ক্লাসগুলো থাকে সেই ব্যবস্থায় তোমরা করিও। ওকে তাহলে টাটা, শেষ এখানে।